তো আমরা লাস্ট ক্লাসে রিঅ্যাকশন মেকানিজম 1 পড়লাম আর রিঅ্যাকশন মেকানিজম 1 এ আমরা সাবস্ট্রেট আর রিএজেন্টের ব্যাপারে শিখলাম। তো ইন এনি অর্গানিক কেমিস্ট্রি বেসিক তোমার যে বেসিক ফরম্যাট হয় সেটা কি হয়, সাবস্ট্রেট রিএজেন্ট আর কি হবে, একটু আমি জাস্ট কুইক রিক্যাপ দিচ্ছি, আর কি হবে প্রোডাক্ট ফর্মেশন হলো। তাহলে কি আছে, সাবস্ট্রেট রিএজেন্ট এন্ড প্রোডাক্ট ফর্মেশন, রাইট। তো এবার আমরা কি বললাম যে রিএজেন্টের প্রেজেন্সে সাবস্ট্রেটের মধ্যে কি হবে, বন্ড ফিশন। বন্ড ফিশন মানে বন্ড ভেঙে যাওয়া। রিএজেন্টের প্রেজেন্সে সাবস্ট্রেটের মধ্যে বন্ড ভাঙবে, আর এই বন্ড ভাঙাটা টু টাইপসের হতে পারে, হোমোলাইটিক হতে পারে আর হেটেরোলাইটিক হতে পারে। হোমোলাইটিক হতে পারে আর হেটেরোলাইটিক হতে পারে। যদি হোমোলাইটিক বন্ড ফিশন হয় সাবস্ট্রেটের মধ্যে কি ফর্ম হবে, কার্বন ফ্রি র্যাডিক্যাল ফর্ম হবে, যেটাকে আমরা কি বলি ইন্টারমিডিয়েট, যেটাকে আমরা কি বলি ইন্টারমিডিয়েট। আর যদি হেটেরোলাইটিক বন্ড ফিশন হয় তাহলে কি ফর্ম হবে, আইদার পজিটিভ চার্জের সাবস্ট্রেট ফর্ম হবে বা নেগেটিভ চার্জের সাবস্ট্রেট ফর্ম হবে, যেটাকে আমরা কি বলবো কার্বো ক্যাটায়ন বা আমরা কি বলবো কার্বো অ্যানায়ন, রাইট। যেটাকে আমরা কি বলবো কার্বো ক্যাটায়ন বা বলবো কার্বো অ্যানায়ন। তো এই চেঞ্জেস গুলো এইগুলোকে আমরা কি বলি ইন্টারমিডিয়েট, এগুলোকে আমরা কি বলি ইন্টারমিডিয়েট। মানে রিএজেন্টকে দেখে সাবস্ট্রেটের মধ্যে কি ফর্ম হবে, ইন্টারমিডিয়েট, রাইট। আর তারপর রিএজেন্ট কি করবে, এই ইন্টারমিডিয়েটের উপর অ্যাটাক করবে আর কি ফর্ম হবে, প্রোডাক্ট ফর্ম হবে। লাস্ট ক্লাসে এন্ড করেছিলাম আমরা ইকুয়েশনের ফর্মে, যেখানে তুমি চ্যাপ্টার এখনো শেখোনি বাট তুমি ইন্টারমিডিয়েট ফর্ম করে প্রোডাক্ট ফর্ম করতে পারছিলে, জাস্ট নোইং দ্য বেসিক্স। নেক্সট হচ্ছে যে রিএজেন্ট হয়, রিএজেন্টও আবার টু টাইপস অফ হয়, রিএজেন্টও টু টাইপস অফ হয়। কিছু রিএজেন্ট হয় যারা পজিটিভ চার্জ ভালোবাসে, তাদেরকে আমরা বলবো ইলেকট্রোফাইল। সরি, যারা নেগেটিভ চার্জ ভালোবাসে তাদেরকে আমরা বলবো ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রন লাভিং। আর কিছু রিএজেন্ট হয় যারা পজিটিভ চার্জ ভালোবাসে তাদেরকে আমরা বলবো নিউক্লিওফাইল। যদি এরা পজিটিভ চার্জ ভালোবাসে মানে এরা নিজে কি আছে নেগেটিভ, বা আমরা বলবো এরা কি আছে ইলেকট্রন রিচ। যারা নেগেটিভ হয় তারাই পজিটিভকে ভালোবাসে, রাইট। আর এখানে ইলেকট্রোফাইল যারা হয় তারা কি হবে, তোমার নেগেটিভকে ভালোবাসছে, তাই এরা নিজে কি হবে পজিটিভ হবে বা ইলেকট্রন ডেফিশিয়েন্ট হবে, রাইট। তো রিএজেন্টের এই টু টাইপস হয় এন্ড ডিপেন্ডিং অন দি কাইন্ড অফ রিএজেন্ট এন্ড দি কাইন্ড অফ সাবস্ট্রেট প্রোডাক্ট ফর্মেশন হয়। ফর এক্সাম্পল, যদি তোমার সাবস্ট্রেট কার্বো ক্যাটায়ন আছে তাহলে কোন রিএজেন্ট প্রোডাক্ট ফর্ম করবে বলো, কার্বো ক্যাটায়ন মানে পজিটিভ, মানে নিউক্লিওফাইল আসবে, বিকজ নিউক্লিওফাইল মানে পজিটিভ চার্জ লাভার, পজিটিভ চার্জ লাভার, ফাইল মানে হচ্ছে লাভ, রাইট। আর ইলেকট্রোফাইল হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, রাইট। আর যদি তোমার কার্বো ক্যাটায়ন ফর্ম সরি কার্বো অ্যানায়ন ফর্ম হয় তাহলে রিএজেন্টে যদি ইলেকট্রোফাইল থাকে তাহলে ইলেকট্রোফাইল কার্বন অ্যানায়নের সঙ্গে প্রোডাক্ট ফর্ম করবে আর প্রোডাক্ট ফর্ম হবে। আমরা এই পার্টটা ক্লিয়ার করেছি, এতটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই যে সাবস্ট্রেট ফর্ম হচ্ছে এদেরকে আমরা ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের মধ্যে ক্লাসিফাই করতে পারি। সাবস্ট্রেট বেসিক্যালি বন্ড ফিশনের জন্য হচ্ছে, বাট যদি আমি ইলেকট্রন ডেফিশিয়েন্ট আর ইলেকট্রন রিচের যদি আমি কনসেপ্ট নিই তাহলে কার্বো ক্যাটায়ন নিজে কি আছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, প্লাস চার্জ মানে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তাহলে ইলেকট্রন ডেফিশিয়েন্ট হলে কার্বো ক্যাটায়ন কি হবে ইলেকট্রোফাইল হবে, নেগেটিভ চার্জ লাভার হবে, রাইট। তাহলে আমরা বলতে পারি ইন সাবস্ট্রেটস কার্বো ক্যাটায়ন আর এন্ড কার্বন ফ্রি র্যাডিক্যাল এরা দুজনই হচ্ছে তোমার ইলেকট্রোফাইল। কার্বো ক্যাটায়ন তো হচ্ছে ইলেকট্রোফাইল বিকজ এর কাছে পজিটিভ চার্জ আছে, মানে ইলেকট্রন চাই। আর আমরা লাস্ট ক্লাসে শিখলাম যে কার্বন ফ্রি র্যাডিক্যাল আছে, যে কার্বন ফ্রি র্যাডিক্যাল আছে তার অক্টেট কমপ্লিট হয় না,
দেখো 7টা ইলেকট্রন আমরা শিখেছি, তো মানে যদি এর অক্টেট কমপ্লিট না, মানে একটা ইলেকট্রন রিসিভ করতে পারবে, মানে এটা এখনো ইলেকট্রন ডেফিশিয়েন্ট আছে। তো ইলেকট্রন ডেফিশিয়েন্ট হলে এটাও কি হবে, ইলেকট্রোফাইল হবে। কিন্তু দুটো ইলেকট্রোফাইলের মধ্যে একটা ডিফারেন্স আছে, দুটোই ইলেকট্রোফাইল, বাট দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? এটা নিউট্রাল, ওটা নন। ভেরি গুড, ওটা পজিটিভলি চার্জ আর এটা নিউট্রাল, এর উপর কোনো চার্জ নেই, তাহলে এটাকে আমরা বলি নিউট্রাল ইলেকট্রোফাইল, রাইট? আর যে কার্ভ অ্যানায়ন আছে, যেটা কার্ভ অ্যানায়ন আছে সেটা কি হবে, অবভিয়াসলি নিউক্লিওফাইল, বিকজ এর নিউক্লিয়াসে অ্যাটাক করবে, মানে পজিটিভ চার্জকে অ্যাটাক করবে, বিকজ এর নিচে নেগেটিভ আছে। তো রিএজেন্টের টার্মসে আমরা সাবস্ট্রেটকে এইভাবে ক্লাসিফাই করতে পারি, রাইট? এটা কেন বলা হয়, কিছু রিঅ্যাকশনস দেখবে যেখানে ধরো আর একটা সাবস্ট্রেটকে অ্যাটাক করছে। একটা ছোট্ট एग्जांपल দেখাচ্ছি, তোমরা ক্লাস 11 এ আই থিংক এটা করবে। এটা হয় ফ্রেডেল-ক্রাফটস অ্যালকাইলেশন, রিঅ্যাকশনের নাম হচ্ছে ফ্রেডেল-ক্রাফটস, ঠিক আছে? এটা হচ্ছে বেনজিন, আমি জাস্ট তোমাকে শেখাচ্ছি, এটা এখন মাথা ব্যথা করবে না যেটা আমি পারি না, ঠিক আছে? পারবে সবই। এবার ধরে নাও এখানে আমরা কিছু একটা রিএজেন্ট দিই, এই রিএজেন্টটা আবার নিজের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন আছে, আর এই রিএজেন্ট থেকে কি তৈরি হয়, CH3+ তৈরি হয়। দেখো, তো এখানে আমার আর একটা সাবস্ট্রেট রিএজেন্টের মতন বিহেভ করছে, আর এখানে বেনজিন রিং আছে। এবার বেনজিন রিং ইলেকট্রন রিচ না ইলেকট্রন ডেফিশিয়েন্ট? বেনজিন রিং ইলেকট্রন রিচ না ইলেকট্রন ডেফিশিয়েন্ট? ইলেকট্রন রিচ। কেন? বিকজ এখানে পাই বন্ড আছে, যেখানেও পাই বন্ড হবে, পাই বন্ড মানে এক্সট্রা ইলেকট্রন আছে। পাই বন্ডের মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে, মানে পুরো বেনজিন কি আছে, ইলেকট্রন রিচ আছে। আর এটা কি আছে, ইলেকট্রন ডেফিশিয়েন্ট। তাহলে ইলেকট্রন ডেফিশিয়েন্ট কি করবে, ইলেকট্রন রিচের উপর অ্যাটাক করবে। আর তুমি দেখবে বেনজিনটা খুব সুন্দরভাবে কনভার্ট হয়ে গেছে টলুইনে, এটার নাম টলুইন, এটার নাম বেনজিন। এই কনভার্সন আসে পরীক্ষায়, বেনজিন টু টলুইন। কোন রিঅ্যাকশন থেকে কনভার্সন হবে, ফ্রেডেল-ক্রাফটস অ্যালকাইলেশন। বুঝতে পারলে? তো তোমাকে এটা বলার মানে হচ্ছে যে সব সময় রিএজেন্ট কোনো আলাদা কেমিক্যাল হবে না, রিএজেন্ট আর একটা ইন্টারমিডিয়েট হতে পারে। মানে সাবস্ট্রেট তো সব সময় এইগুলো হবেই, বাট দ্য রিএজেন্ট ক্যান অলসো বি দিস। বুঝতে পেরেছো? এই জন্য তোমাকে এটা শেখানো যে সাবস্ট্রেটের টার্মসে আমরা এটাকে ইলেকট্রোফাইল, নিউট্রাল ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল বলবো। বুঝতে পেরেছো? তো এই পার্টগুলো অবভিয়াসলি যদি মনে হয় তুমি আরেকবার কপি করো তাহলে করতে পারো, বাট মেইন কপি করার পার্ট হচ্ছে এইটা, বিকজ এটা লাস্ট ক্লাসে কভার ছিল না। কুইকলি এটা একটা एग्जांपल আমি শেখালাম যেখানে রিএজেন্টের মধ্যেই আরেকটা সাবস্ট্রেট তৈরি হতে পারে, ঠিক আছে? ফাস্ট কপি করবে আজকে। সেটা কি? ফ্রেডেল-ক্রাফটস, এটা একটা নাম আছে রিঅ্যাকশনের। ফ্রেডেল-ক্রাফটস অ্যালকাইলেশন বলে। তা তোমাকে আমি একটা एग्जांपल দিলাম, এই एग्जांपल তুমি কি শিখছো, যে রিএজেন্টের মধ্যে একটা সাবস্ট্রেট হতে পারে। মানে the substrate, যখন তুমি সাবস্ট্রেট শিখছো they can also be a reagent. রিএজেন্ট সব সময় H2Ni বা NO3 বা নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বাদেও আদার রিএজেন্টস হতে পারে। হয়েছে? চলো নেক্সট। এবার সাবস্ট্রেটের মধ্যে তো বন্ড ভাঙবে
রিএজেন্টের কারণে আর এখানে যাও এক্সটার্নাল কন্ডিশন হবে তার কারণে বন্ড ভাঙবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে পারঅক্সাইড দিয়ে দিই তাহলে কোন কোন ধরনের বন্ড ফিশন হবে? কার্বন রেডিক্যাল। হ্যাঁ, বাট ফিশন কোন ধরনের হবে? হোমোলাইটিক, রাইট? যদি আমি এখানে ইউভি লাইট দিয়ে দিই তাহলে হোমোলাইটিক। তো কন্ডিশনস ডিসাইড করে যে বন্ড ফিশন হবে। এবার সাবস্ট্রেটের মধ্যে আরেকটা জিনিস হয়, সব সাবস্ট্রেটের মধ্যে হয় না, কিছু কিছু সাবস্ট্রেটসের মধ্যে ইলেকট্রনিক ইফেক্টস দেখা দিতে পারে। সাবস্ট্রেটসের মধ্যে ইলেকট্রনিক ইফেক্টস দেখা যেতে পারে। এবার এই ইলেকট্রনিক ইফেক্টস মানে কি? সাম সাবস্ট্রেটসের মধ্যে এই ফেনোমেনা হবে। আর ইলেকট্রনিক ইফেক্টস মানে কি হচ্ছে? মুভমেন্ট অফ ইলেকট্রন। সোজা কথা, ইলেকট্রনিক ইফেক্টস মানে হচ্ছে মুভমেন্ট অফ ইলেকট্রন found in some substrates, found in some substrates, আর এটা কি করবে? which decide what kind of product will be formed or whether the reaction will take place or not. মানে কিছু কিছু সাবস্ট্রেটের মধ্যে কিছু ইলেকট্রনিক ইফেক্টস হয়, আর এই ইলেকট্রনিক ইফেক্টস ডিসাইড করে যে সাবস্ট্রেট কোন ধরনের প্রোডাক্ট ফর্ম করবে। বুঝতে পেরেছো? আর এই ইলেকট্রনিক ইফেক্টস আইদার পার্মানেন্ট হয় আর টেম্পোরারি হয়। এটা টেম্পোরারিও হতে পারে আর এই এফেক্টস পার্মানেন্ট হতে পারে। তো যখন আমি ইলেকট্রনিক এফেক্ট বলছি, আমি কি বলছি? আমি তোমাকে বলছি যে এটা হবে তোমার মুভমেন্ট অফ ইলেকট্রন। ইলেকট্রনিক এফেক্ট ওয়ার্ড থেকে কনফিউজ হবে না। যখন ইলেকট্রনিক এফেক্ট শুনছো মাথায় এটা আনবে যে মুভমেন্ট অফ ইলেকট্রনস। অফ মিস হয়ে গেছে, মুভমেন্ট অফ ইলেকট্রনস। আচ্ছা, রেজোনেন্স পড়েছো কেমিক্যাল বন্ডিং এ? রেজোনেন্স কি আছে? মুভমেন্ট অফ ইলেকট্রন। ডাবল বন্ড নিজের জায়গা চেঞ্জ করে, রাইট? ওটাকে আমরা ডাবল বন্ডে কি আছে? আচ্ছা, ডাবল বন্ডের মধ্যে পাই বন্ড। পাই বন্ডে কি আছে? ইলেকট্রন। তো যদি পাই বন্ড শিফট হচ্ছে মানে ইলেকট্রন শিফট হচ্ছে, তো ওটাও ইলেকট্রনিক মুভমেন্ট। তো রেজোনেন্স ইজ আ টাইপ অফ ইলেকট্রনিক মুভমেন্ট। এরকম আরো কিছু ইলেকট্রনিক মুভমেন্ট আছে যেটা সাবস্ট্রেটের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। ইট ইজ নট কম্পালসারি। ইলেকট্রনিক মুভমেন্টস আর নট কম্পালসারি। হতেও পারে, নাও হতে পারে। যদি হয় বেনজিনের মধ্যে আছে, বেনজিনের মধ্যে যে ইলেকট্রনিক ইফেক্ট আছে সেটা হচ্ছে রেজোনেন্স, রাইট? তো ইলেকট্রনিক ইফেক্ট ডিসাইড করে যে কি ধরনের প্রোডাক্ট ফর্ম হবে। আমি তোমাকে এর একটা খুব ছোট एग्जांपल দিচ্ছি, খুবই ফেমাস ক্লাস 12 এর কোশ্চেন। বলে এই পার্টটা কপি করবে না, এটা জাস্ট আমি বোঝাচ্ছি, তাই এটাকে আমি সরিয়ে দিচ্ছি, এটা অলরেডি তোমরা কপি করে নিয়েছো। তো এখানে কি হবে, আমি তোমাকে একটা জিনিস বলছি যে দেখো, যেরকম এই রিঅ্যাকশনটা হয় পসিবল নেচারে, এই রিঅ্যাকশনটা পসিবল যে CH3OH আছে আর আমি যদি এর মধ্যে PCl3 দিয়ে দিই তাহলে কি হবে? PCl3 কি করে? Cl অ্যাড করে আর OH বেরিয়ে যায়। তাহলে কি ফর্ম হয়ে গেল? CH3Cl আর OH টা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? OH বেরিয়ে গেল, OH মাইনাস বেরিয়ে গেল। দেখো PCl3 কার সোর্স আছে? Cl এর, Cl OH কে সরাচ্ছে। তো আমি অ্যালকোহল থেকে কি তৈরি করছি? হ্যালো অ্যালকেন, রাইট? বা অ্যালকাইল হ্যালাইড তৈরি করছি, যে নাম তোমরা শিখেছো। তো এর মানে আমি যদি এটা করি তাহলে রিঅ্যাকশন হবে, দেখো হবে ইথেনল থেকে আমি ইথাইল ক্লোরাইড তৈরি করলাম বা 1-chloroethane, রাইট? তাহলে দেখো এই রিঅ্যাকশনও হওয়া উচিত। এটার নাম কি আছে? এটার নাম কি আছে? প্রোপেন-টু-অল। তো আমি প্রোপেন-টু-অল কে কনভার্ট করলাম 2-chloropropane। এই সব রিঅ্যাকশন হয়। কিন্তু যদি আমি তোমাকে বলি, আচ্ছা বলো তো এই রিঅ্যাকশন হবে, তুমি এটা করতে পারবে না, এটা হবে না। আর এটা খুব ফেমাস কোশ্চেন, ক্লাস 12 এর প্রথম অর্গানিক চ্যাপ্টারে তোমাকে এটা জিজ্ঞেস করবে, আর এটা CBSE ISC তে প্রচুর রিপিটেড হয় যে সব আদার অ্যালকোহল OH বের করে Cl হতে পারে,
কিন্তু ফেনল ওএইচ বের করে ক্লোরোবেনজিন হতে পারে না কেন? আর এটা মানে তুমি যে কোনো মক টেস্টে বসো বা আমার মক টেস্টে বসো বা তুমি যে কোনো পিওয়াইকিউ দেখো, এই কোয়েশ্চেনটা এক না একটা টেস্টে তুমি পাবে এভরি ইয়ার। কম্পিটিশনে অ্যাসারশন রিজন গিভ রিজনস এই কোয়েশ্চেনগুলো থাকে। কোয়েশ্চেন হচ্ছে কেন এটা হয় না, দেখো এখানে আমরা দেখব রেজোনেন্সের ফেনোমেনা হয়। রেজোনেন্সের ফেনোমেনা কেমিক্যাল বন্ডিং এ কি ছিল, যে পাই বন্ড নিজের জায়গা ছেড়ে পাশের বন্ডে আসবে। তো এখানে তো এটা হতে পারে, দেখো এই পাই বন্ডের পাশের জায়গা এটা, তো এই পাই বন্ডটা এদিকেও শিফট হতে পারে, হতে পারে। আর এই পাই বন্ডটা যদি এদিকে শিফট হয় তাহলে এইরকম একটা কিছু সিচুয়েশন হবে, কি এরকম একটা কিছু সিচুয়েশন হবে, পাই বন্ডটা শিফট হচ্ছে, তো এটা একটা রেজোনেন্স হলো এখানে। যদি এটা এদিকে শিফট হয়, PCl3 এর কাছে অত এনার্জি নেই, একটা বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগবে না দুটো বন্ড ভাঙতে? দুটো বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগবে। তো PCl3 এর কাছে এত এনার্জি নেই যে অক্সিজেনের দুটো বন্ড ভেঙে OH কে বের করে Cl দেবে। এখানে কটা বন্ড ভাঙতে হচ্ছে, একটা, এখানে একটা, এখানে একটা। এখানে কোনো রেজোনেন্স হচ্ছে, এখানে কোনো পাই বন্ড আছে নেই, তাই এখানে কোনো রেজোনেন্স হচ্ছে না, রাইট? এখানে রেজোনেন্স হচ্ছে না বলে Cl মাইনাস OH কে কিক আউট করে Cl এর জায়গায় চলে আসছে। কিন্তু এখানে যেহেতু রেজোনেন্স হচ্ছে, এই রিঅ্যাকশনটা হলো না। তো দেখো ইলেকট্রনিক মুভমেন্ট কি ডিসাইড করছে কোন ধরনের প্রোডাক্ট ফর্ম হবে এদের মধ্যে। আর ইলেকট্রনিক মুভমেন্ট কম্পালসারিও না, এদের মধ্যে ইলেকট্রনিক মুভমেন্ট হচ্ছে না, কিন্তু এর মধ্যে একটা ইলেকট্রনিক মুভমেন্ট হচ্ছে যার নাম হচ্ছে রেজোনেন্স। তো ইলেকট্রনিক মুভমেন্ট ডিসাইড করছে whether রিঅ্যাকশন হবে কিনা, ইলেকট্রনিক মুভমেন্ট ডিসাইড করছে whether প্রোডাক্ট ফর্ম হবে কিনা, রাইট? আর ইলেকট্রনিক মুভমেন্ট সবার মধ্যে প্রেজেন্ট থাকবে এরকমও কোনো রুল নেই। বুঝতে পারলে? তোমাকে আমি একদম লিভিং ক্লাস 12 এর एग्जांपल থেকে বোঝালাম যেখানে ইলেকট্রনিক মুভমেন্টের রোল আছে। তো ইলেকট্রনিক মুভমেন্টস কি হয়, সাম সাবস্ট্রেটস উইল হ্যাভ দিস মুভমেন্ট অফ ইলেকট্রন। ক্লিয়ার? কপি দিস পার্ট এন্ড এটা তুমি অ্যাজ আ एग्जांपल কপি করতে পারো। एग्जांपल, আর এটা কিসের एग्जांपल? impact of electronic movement, impact of electronic movement in product formation. আর এখানে কোন ইলেকট্রনিক মুভমেন্ট হচ্ছে, এখানে যে ইলেকট্রনিক মুভমেন্ট হয় তার নাম হচ্ছে রেজোনেন্স। আর এখানে রেজোনেন্স ডিসাইড করে যে রিঅ্যাকশন হবেই না, রাইট? তো ইলেকট্রনিক মুভমেন্টস হ্যাভ আ ভেরি স্ট্রং রোল ইন ডিসাইডিং অর প্রেডিক্টিং what kinds of products will be formed or what kind of products will not be formed. টিউসডে দিন সবাই প্লিজ ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে। টিউসডে দিন আমি কারোর অনলাইন রিকোয়েস্ট কেটার করতে পারবো না, ঠিক আছে? টিউসডে দিন ক্লাসও রেকর্ড হবে না, তো যদি তুমি ক্লাস মিস করো তুমি টিউসডে ক্লাস মিস করবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু বি ফিজিক্যালি প্রেজেন্ট অন টিউসডে। Rest other classes I can take the request, but not possible on Tuesday because Tuesday long class start, it becomes very difficult for me to record a 2.5 hours class. So temporary or permanent মানে টেম্পোরারি আর পার্মানেন্ট মানে হচ্ছে যে ইলেকট্রনিক ইফেক্ট যেরকম এখানে পার্মানেন্ট, এটা সব ফেনলের মধ্যে ইউনিভার্সাল, রাইট? কিন্তু টেম্পোরারি মানে হচ্ছে যে ধরো কোনো স্পেসিফিক টেম্পারেচারে যদি এটা হচ্ছে
আবার যদি আমি চেঞ্জ করে দিই কন্ডিশন, রিঅ্যাকশনটা হয়ে গেল, মানে ইলেকট্রনিক ইফেক্টটা কি ছিল, টেম্পোরারি, ইউনিভার্সাল থাকলো না, রাইট? এইভাবে। ক্লিয়ার? এটা কিন্তু ক্লাস 12 এ আছে, এটা এখন ডু নট লার্ন, আমি লিখে দিচ্ছি। এটা জাস্ট আমি তোমাকে বোঝালাম যে ইমপ্যাক্ট অফ ইলেকট্রনিক। আমি এটা কপি করছি না। তুমি কপি করলে কনসেপ্ট বুঝতে পারবে, অর্গানিকটা বুঝতে পারবে যে কি রোল, বা আমরা ইলেকট্রনিক ইফেক্ট পড়ছি কেন, এটার কাজ কি আছে, বাট এটা তুমি মুখস্থ করতে যাবে না। এটা আছে ক্লাস 12 এ, ফর নাও ডু নট লার্ন দিস। যেরকম এটাও, এটা এখন পড়বে না, কিন্তু যখন আমি হাইড্রোকার্বনস হয়ে যাবে তখন তুমি এটা মুখস্থ করবে। রাইট নাও ডু নট লার্ন ইট। এই এক্সাম্পল থেকে আমরা কি শিখলাম, যে রিএজেন্টের মধ্যেও কার্বোক্যাটায়ন অ্যানায়ন ফ্রি রেডিক্যাল হতে পারে। ওই এক্সাম্পল থেকে আমরা কি শিখছি, ইমপ্যাক্ট অফ ইলেকট্রনিক ইফেক্ট, রাইট? চলো, তো নেক্সট আমরা হেডিং দেব ইলেকট্রনিক ইফেক্টস। কপি করে নাও যারা করছো। It's all about organic chemistry is all about understanding. ধরো কোনো জায়গায় আমি লিখেছি, আমি তোমাকে বোঝালাম, এবার তুমি নিজের ল্যাঙ্গুয়েজেও নিজের নোট এখানে অ্যাড করতে পারো। মানে আমি দেখেছি আমার 12 এর স্টুডেন্টস যারা এরকম বুঝে বুঝে লিখে, দে হ্যাভ মাচ ক্লিয়ারার কনসেপ্ট। তো তুমি, বিকজ তুমি নোটসটা তুমিই পড়বে, হোপফুলি পড়া তুমি হয়তো পড়বে, তো তুমি নিজের ল্যাঙ্গুয়েজে এখানে নিজের বোঝার জন্যও তুমি নিজের হিসাবে অ্যাড করতে পারো। সো দ্য নোটস ইজ কাস্টম টু ইউ। তোমার নোটস এমন হবে যেটা তোমাকে পড়ে যখন তুমি খুলবে তোমার জন্য পড়তে বুঝতে ইজি হয়, রাইট? তো নিজের তুমি পয়েন্টস অ্যাড করবে নিজের বোঝার জন্যও। ইংলিশ কমফোর্টেবল না, তুমি ইংলিশের ফন্টে লিখছো, বাট বাংলায় লিখতে পারো, যেখানে এটা হচ্ছে যে Cl মাইনাস বের হচ্ছে, OH হচ্ছে, বাট এখানে এটা হচ্ছে না। কনসেপ্টটা আরেকবার বোঝাবেন, রেজোনেন্স, অ্যাকচুয়াল কেমিক্যাল বন্ডিং এ আমরা যে রেজোনেন্স শিখেছি সেখানে কি হয়, পাই বন্ড শিফট করে পাশের বন্ডে। তো যদি পাই বন্ড এখানে শিফট করে যায় তাহলে অক্সিজেনের কাছে কি চলে আসছে, ডাবল বন্ড। এবার PCl3, হ্যাঁ, বাট রেজোনেন্স, অ্যাকচুয়াল রেজোনেন্সের কনসেপ্ট যদি কেমিক্যাল বন্ডিং এ জানো তাহলে তুমি জানবে কিভাবে রেজোনেন্স হচ্ছে। বাট ফর নাও তুমি এটা শেখো যে কি হচ্ছে, যে পাই বন্ডটা শিফট করে। তো এই পাই বন্ডের এইদিকেও শিফট করার পসিবিলিটি আছে, এইদিকেও, বাট এখানে শিফট যদি হয় তাহলে এখানে অক্সিজেনের কি ফর্ম হবে, ডাবল বন্ড ফর্ম হবে। PCl3 এর কাছে এনার্জি নেই যে সে অক্সিজেনের ডাবল বন্ডকে ভেঙে Cl আসতে পারে, সিঙ্গেল বন্ডকে ভাঙার এনার্জি আছে। এইজন্য আমরা ফেনল থেকে ক্লোরোবেনজিন ক্রিয়েট করতে পারবো না, রাইট? এই টার্ম, এই যে ডাবল বন্ড আসছে, এই টার্মকে তোমরা পরে শিখবে ক্লাস 12 এ, বলে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। তো কোশ্চেন যখন জিজ্ঞেস করে why can phenol be converted into chlorobenzene, আনসারে স্টার্টিং এই লেখা হয় যে phenol due to resonance achieve partial double bond character which cannot be broken easily। এইজন্য ক্লোরোবেনজিনটা ফর্ম হয় না, ঠিক আছে? চলো এবার আমরা হেডিং দেব ইলেকট্রনিক ইফেক্টস। সবার কপি হয়ে গেছে আই হোপ। এবার আমরা হেডিং দেব ইলেকট্রনিক ইফেক্টস, আর আমরা দেখব ইলেকট্রনিক ইফেক্ট কি কি হতে পারে। তাহলে বেসিক কোশ্চেন, ইলেকট্রনিক ইফেক্ট কার মধ্যে হবে, সাবস্ট্রেটের মধ্যে না রিএজেন্টের মধ্যে? সাবস্ট্রেটের মধ্যে। প্লিজ মনে রাখবে যে ইলেকট্রনিক ইফেক্ট সাবস্ট্রেটের মধ্যে হয়, ঠিক আছে? ইজ ইলেকট্রনিক ইফেক্ট কম্পালসরি, যে হবে না, might happen might not happen। will electronic effect decide যে কি ধরনের প্রোডাক্ট ফর্ম হবে? yes it will। will electronic effect decide যে রিঅ্যাকশন হবে কি হবে না? yes it will have the power to decide যে রিঅ্যাকশন হবে কি হবে না। and is electronic effect always permanent? no, it can be temporary as well as permanent। যারা যারা নিটের আর জেই মেইনসে দেখেছো এরকম কোশ্চেন দেখেছো, which of the following is not true for electronic effect, চারটে স্টেটমেন্ট, আমি তোমাকে এরকম স্টেটমেন্ট দিলাম, রাইট? তো এরকম কোশ্চেনস হয় ইন্টারনাল কনসেপ্টে। তো এবার আমরা দেখবো যে ইলেকট্রনিক ইফেক্ট কি কি হয়। তো আমরা ইলেকট্রনিক ইফেক্টকে ভাগ করে রাখবো, টেম্পোরারি আর পার্মানেন্ট। প্রথমে আমরা পার্মানেন্ট ইলেকট্রনিক ইফেক্টস পড়বো আর টেম্পোরারি। আর ইলেকট্রনিক ইফেক্ট মানে কি, মুভমেন্ট অফ ইলেকট্রন। জাস্ট তুমি মাথায় এটা ঢুকিয়ে রাখবে যে মুভমেন্ট অফ ইলেকট্রন ছাড়া ইলেকট্রনিক ইফেক্ট আর কিছুই না, ঠিক আছে? টেম্পোরারির মধ্যে একটা হয় যেটা সিলেবাসে বলতে পারো আছে, বাট কোনোদিন কোয়েশ্চেন হয় না, এটাকে বলা হয় ইলেকট্রোমেরিক ইফেক্ট, এটা টেম্পোরারি। পার্মানেন্টের মধ্যে আমরা তিনটে পড়বো, আর পার্মানেন্ট ইফেক্ট ভেরি 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 ইম্পর্টেন্ট।
আর এই পার্মানেন্ট ইফেক্টের ওপর তোমার ব্যাকবোন অফ অর্গানিক কেমিস্ট্রি রিলাই করবে। তো ফার্স্ট হবে ইন্ডাকটিভ ইফেক্ট, স্কুলে নিশ্চয়ই যারা যাও ক্লাসে এই নামগুলো শুনেছো, ইন্ডাকটিভ ইফেক্ট। নাম্বার 2 রেজোনেন্স, আর রেজোনেন্সকে আমরা আরেকটা ভালো নামে ডাকি অর্গানিকে মিসোমেরিক ইফেক্ট। মিসোমেরিক ইফেক্ট। আর নাম্বার 3 হবে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন, এই তিনটে ইফেক্ট পার্মানেন্ট আছে, রাইট, ভেরি ইম্পর্টেন্ট। আর তোমার যদি এই তিনটে ক্লিয়ার থাকে, তুমি এই তিনটে ইফেক্টের পর যে কোনো চ্যাপ্টার 11 এর হোক বা 12 এর হোক, তুমি র্যান্ডমলি একটা সেলফ লার্নিং বুক ওপেন করে তুমি পড়ে বুঝতে পারবে যে কি লেখা আছে। ইটস লাইক লার্নিং আ গ্রামার অফ আ নিউ ল্যাঙ্গুয়েজ and then opening a textbook and then reading the book, because 12 এ যখন তুমি রিড করবে ওরা এই ওয়ার্ডস গুলো ইউজ করছে, because of hyper conjugation this product is formed. If you don't know what hyper conjugation is, you will not know why that is happening. তো এটা হচ্ছে তোমার ব্যাকবোন বলতে পারো, এটা তোমার ক্লিয়ার হতে হবে, ব্যাকবোন অফ অর্গানিক কেমিস্ট্রি। The stronger you are in these three topics, the better is your understanding. Obviously other basics ও clear হতে হবে, ইলেকট্রোফাইল কাকে বলে, নিউক্লিওফাইল কাকে বলে। তো মানে মোটমাট এই চ্যাপ্টারের মধ্যে তুমি যাও পড়ছো, এটা আর IUPAC, right, very very important. Your IUPAC should be crystal clear. I have taken 2 months to teach you IUPAC, and আমি একটা জিনিসও স্কিপ করিনি। each and every functional group, যারা সব IUPAC লেকচার অ্যাটেন্ড করেছো জানো যে each and every functional group একবারেই তোমাকে পুরো শেখানো হয়েছে। মানে এখন থেকে তুমি 12 এর যে কোনো IUPAC তুমি কভার করতে পারবে। প্লাস আমি এক্সট্রাও তোমাকে শিখিয়েছি, বাইসাইক্লো শিখিয়েছি, স্পাইরো শিখিয়েছি, যেগুলো JEE সিলেবাসে আছে। তো IUPAC I have put in a lot of effort to complete the entire IUPAC. তো সেম আমি এখানে এটা করব, বেস্ট তুমি এখানে এই জিনিসটা পাবে। তারপর এটা করেই আমরা কমপ্লিট করে আমরা হাইড্রোকার্বনস এর মধ্যে চলে যাব, রাইট। চলো, তো ফার্স্ট পার্মানেন্ট এর মধ্যে আমরা নাম্বার 1 হেডিং দেব ইন্ডাকটিভ ইফেক্ট। যদি তোমার এই তিনটে উইক থাকে, আমি যখন ক্লাস 12 এ পড়াবো আর আমি রিজনিং এ এই টার্মগুলো ইউজ করব, তুমি হাঁ করে জাস্ট তাকিয়ে থাকবে, you will not be able to understand. So please put all your energy into this, right? Even if you are someone যে এখনো হাইবারনেশনে আছো, পড়ছো না বাড়িতে, আমার রিকোয়েস্ট শুধু এটা পড়ে আবার পড়া বন্ধ করবে, ঠিক আছে? বাট এটা তোমাকে পড়তে হবে, রাইট? If you want to save your 12 boards, it is very important. I wish I could emphasize how important it is. You would understand then how important it is. সবাই এখানে কনফার্মারের নোটসটা পেয়েছিলেন? দিতিপ্রিয়া, ভিডিওটা কনফার্মারের নোটস ও না, তোমার নোটসের সঙ্গে একটু আমি ভুলভাল এক্সপেরিমেন্ট করে বোঝাচ্ছিলাম, একটু ক্রাশড আছে, প্লিজ ডোন্ট মাইন্ড। এটা তুমি 21st এর লেকচারটা যখন দেখবে, এটা সঙ্গে নিয়ে বসে দেখবে, ঠিক আছে? আমি গ্রুপে লিংক পাঠিয়ে দিয়েছি। दितिप्रिया अनइजी লাগলে বলবে, শিওর। চলো, এখানে আমরা হেডিং দেব ইন্ডাকটিভ ইফেক্ট। এক একটা করে এই তিনটে ইফেক্ট আমরা পড়বো, ইলেকট্রোমেরিক আমি লাস্টে বোঝাবো, ঠিক আছে? ইন্ডাকটিভ ইফেক্ট। আচ্ছা, ইন্ডাকশন কারা কারা শিখেছো ক্লাস 10 এ ফিজিক্সে? শিখেছো ইন্ডাকশন? ম্যাগনেটিক ইন্ডাকশন
ম্যাগনেটিক বা চার্জের গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ শুনেছো না পুরো ফরেন মনে হচ্ছে শুনেছো গোল্ড লিফ ইলেকট্রোস্কোপে কি হয় তো বেল জারে দেওয়া থাকে সে তো থাকে বাট কি what is the use of gold leaf electroscope কি মেজার করে gold leaf electroscope nature of charge and charge intensity আচ্ছা এদিকে দেখো যদি এরকম তোমাকে আমি একটা স্কোয়ারের মেটাল প্লেট দিই স্কোয়ার এটা মেটালের ঠিক আছে আর আমি যদি একটা কন্ডাক্টিভ রডের মধ্যে এরকম পজিটিভ চার্জ নিয়ে আসি আর এই মেটাল প্লেটের কাছে যদি নিয়ে আসি তাহলে মেটাল প্লেটের মধ্যে কি হবে আমি যদি একটা পজিটিভলি চার্জ রড একটা মেটাল প্লেটের কাছে নিয়ে আসি তাহলে মেটাল প্লেটের মধ্যে কি হবে সিরিয়াসলি চার্জটা ট্রান্সফার হবে টাচ করব না আমি কাছে নিয়ে আসব ধরো এটা মেটাল প্লেট মাই মার্কার ইজ দ্য পজিটিভলি চার্জ রড আমি জাস্ট কাছে নিয়েছি আই এম নট টাচিং দ্য মেটাল প্লেট আই জাস্ট গট ইট নিয়ার কি হবে মেটাল প্লেট অ্যাট্রাক্ট হবে আচ্ছা মেটাল প্লেটের মধ্যে কি চার্জ আছে মেটাল প্লেটের মধ্যে অ্যাটমস আছে অ্যাটমস এর মধ্যে প্লাস মাইনাস আছে তো কে অ্যাট্রাক্ট হবে পজিটিভ চার্জের দিকে নেগেটিভ কারা হয় ইলেকট্রন মানে সব ইলেকট্রন কি হবে মেটাল প্লেটের এই দিকে চলে আসবে আর পজিটিভ কি করে রিপেল করে তো সব পজিটিভ একদিকে চলে যাবে তো আগে এই মেটাল প্লেটটার উপর কোনো চার্জ ছিল না কিন্তু আমি জাস্ট একটা রড পজিটিভ চার্জ রড কাছে নিয়ে এসেছি তো এর মধ্যে চার্জ সেপারেশন হয়ে গেছে আচ্ছা আমি যদি এই মেটাল রডটাকে নিয়ে যদি চলে যাই তাহলে আবার সব মিক্স হয়ে আবার নিউট্রাল হয়ে যাবে রাইট তো এটাকেই বলা হয় ইন্ডাকশন একজনের প্রেজেন্সে একটা চার্জ বডির প্রেজেন্সে আর একজনের মধ্যে কি চলে আসছে চার্জ সেপারেশন চলে আসছে এটাকে বলা হয় ইন্ডাকশন বুঝতে পেরেছো তো ইন্ডাকশন ইফ ওয়ান বন্ড ইজ পোলার তাকে দেখে যদি আরেকজন পোলার হয়ে যায় তাহলে ওটাকে আমরা কি বলবো ইন্ডাকশন বুঝতে পারছো তো আমি ইন্ডাকটিভ ইফেক্টে কিছুটা এরকমই ব্যাপার আছে এবার আগে বুঝবে ইন্ডাকটিভ ইফেক্ট তারপর লিখবে ঠিক আছে আগে বুঝতে ফোকাস করবে যেটা আমি কপি করতে বলবো সেটাই কপি করবে চলো ইন্ডাকটিভ ইফেক্টে ইন্ডাকটিভ ইফেক্টে কি হয় এটা আমরা কিভাবে বলবো আমরা বলবো টেম্পোরারি না সরি মুভমেন্ট অফ ইলেকট্রন ইন কোভ্যালেন্ট বন্ড আর এখানে কোভ্যালেন্ট বন্ড কোন বন্ড ইনভলভড হবে সিগমা বন্ড ডু নট কপি এনিথিং নাও ঠিক আছে সিগমা বন্ড ইনভলভড হবে মানে এটা পাই বন্ডে কাজ করে না এটা আমরা ক্লিয়ার তো মানে ইন্ডাকটিভ ইফেক্ট ইলেকট্রনের এমন মুভমেন্ট আছে যেটা সিগমা বন্ড নিয়ে কনসার্ন তাহলে রেজোনেন্স কি হবে ইলেকট্রনিক মুভমেন্ট যেটা পাই বন্ড নিয়ে কনসার্ন বিকজ আমরা একটু আগে পাই বন্ডকে শিফট করেছিলাম রাইট তো এটা সিগমা বন্ড নিয়ে এটা পাই বন্ড নিয়ে একদমই কনসার্ন নয় ঠিক আছে এবার দেখো এখানে কি হয় ধরে নাও CH3 সিগমা বন্ড CH3F F কে সবাই চেনো ফ্লোরিন রাইট ফ্লোরিনের স্পেশাল ফিচার কি আছে হোয়াট ইজ ফ্লোরিন নোন ফর Please tell me other than show myself most electronic very good thank you fluorine is known for পুরো কেমিস্ট্রিতে একটা জিনিসকে ফ্লোরিনকে বলা হয়েছে যে ইট ইজ দা মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আর ফ্লোরিনের আমরা শুধু ইলেকট্রোনেগেটিভিটি ডিসকাস করেছি থ্রু আউট পিরিয়ডিক টেবল আর ফ্লোরিনের আর কোনো স্পেশাল ফিচার নেই রাইট সো ফ্লোরিন ইজ নোন ফর ইটস ইলেকট্রোনেগেটিভ তাহলে ফ্লোরিন কি করবে এই বন্ডের ইলেকট্রনসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে তাহলে ফ্লোরিনের উপর কি চার্জ আসবে নেগেটিভ চার্জ আসবে তাহলে এই কার্বনের উপর কি চার্জ আসবে পজিটিভ চার্জ আসবে প্লাস রাইট তো এখানে কোন বন্ডটা পোলার হয়েছে আমি এটাকে নাম্বার 1 নাম দিচ্ছি নাম্বার 1 বন্ডটা পোলার হয়েছে যার কারণে ফ্লোরিনের উপর মাইনাস চার্জ এসেছে আর কার্বনের উপর প্লাস চার্জ এসেছে
What was the cause of the polarity? The cause of the polarity was electronegative nature of fluorine. এতদূর সবাই এগ্রি করছো? এতদূর কোনো প্রবলেম নেই? তো এটা হচ্ছে সেই মেটাল রড যেটা আমি বাইরে থেকে এনেছি, আর এটা হচ্ছে সেই মেটাল প্লেট। পোলারিটি এখানে আছে, কিন্তু এর পোলারিটির জন্য এই বন্ডগুলো তো ইম্প্যাক্ট হবে। কিভাবে দেখো, যদি কার্বন পজিটিভ হয় মানে কার্বন ইলেকট্রন ডেফিশিয়েন্ট হচ্ছে, তাহলে এবার এই কার্বন কি করবে, এই বন্ডের থেকে ইলেকট্রনকে নিচের দিকে পুশ করা স্টার্ট করবে। বিকজ ফ্লোরিনের জন্য এই কার্বনের ইলেকট্রন কম হয়েছে, যদি এই কার্বনের ইলেকট্রন কম হয় তো এই কার্বন দেখবে আমার পাশে তো এখানে আরেকটা বন্ড আছে, আমি এর ইলেকট্রনকে নিচের দিকে পুল করি, তাহলে এই কার্বন তখন কি করবে, এর ইলেকট্রনকে নিচের দিকে পুল করবে, রাইট? এবার এটাও এর উপরও পজিটিভ চার্জ চলে আসবে। কিন্তু এই দুটোর পজিটিভিটি যদি আমি কম্পেয়ার করি, ধরে নাও এটাকে আমি 2 নাম দিচ্ছি, এটাকে 1, পার্শিয়াল পজিটিভ 1, পার্শিয়াল পজিটিভ 2। যদি আমি এর ভ্যালু আর এর ভ্যালুকে কম্পেয়ার করি, কোনটা বেশি হবে? অবভিয়াসলি এটা বেশি হবে, বিকজ এখানে খুব স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে যে এর থেকে অনেক বেশি নিয়ে নিয়েছে। কিন্তু এটার তো উপর যে পজিটিভ চার্জ আছে, ইট ইজ নট নোন ফর দিস ইলেকট্রোনেগেটিভিটি, এটা কি করবে, কিছুটা স্মল অ্যামাউন্ট নেবে। সেম এবার এর উপর যদি পজিটিভ চার্জ হয়, এ কি করবে, এই বন্ডের ইলেকট্রনসকেও নিজের দিকে পুল করবে, আর এর উপর কি হবে, ডেল্টা 3 পজিটিভ চার্জ আসবে। ভ্যালু কমছে, ধরে নাও এর ভ্যালু যদি 2 হয়, এটা 1.7, এটা 1.1 হলো, ইন্টেন্সিটি কমছে, বিকজ আমি মেইন কজ থেকে দূরে যাচ্ছি। বুঝতে পারছো? যেরকম ইটস লাইক আ সাইক্লোন, যেখানে যেখানে মেইন ইন্টেন্সিটি আছে সেখানে বেশি ডিজাস্টার হবে, যত ডিসটেন্স বাড়বে ইমপ্যাক্ট অফ সাইক্লোন কি হবে, রিডিউস হবে। ইট ইজ সেম লাইক দ্যাট। তো যে মেইন উইথড্রয়িং কজ আছে তার থেকে আমরা যত দূরে যাচ্ছি, আমাদের ইলেকট্রন পজিটিভিটিটা কি হচ্ছে, কমছে। সব থেকে বেশি অবভিয়াসলি এই ইমপ্যাক্টটা ফেস করবে, বিকজ মোর ক্লোজ টু দি ইলেকট্রোনেগেটিভিটি, রাইট? বাট যদি তোমাকে জিজ্ঞেস করে ফ্লোরিন তো এই বন্ডে আছে, এই বন্ড কিভাবে এফেক্ট হচ্ছে, বিকজ ফ্লোরিন এটাকে পজিটিভ করে দিয়েছে, এ পজিটিভ মানে এর কাছে ইলেকট্রন কম, তাহলে এ কি করবে, এই বন্ড থেকে ইলেকট্রন পুল করবে, আর এই ইফেক্টটা এর উপর হবে, তারপর এর ইফেক্টটা এর উপর হবে। কিন্তু এটা 4টে কার্বনের পর ইমপ্যাক্টটা ডাই ডাউন হয়ে যায়, মানে ইন্ডাকটিভ ইফেক্ট লং চেইনসের উপর পসিবল নয়। মানে আমি যদি এখানে আরেকটা কার্বন অ্যাড করে দিই, তাহলে এদের উপর ইমপ্যাক্ট হবে না ইন্ডাকটিভ ইফেক্টে। সো এটা বেস্ট চলে 4টে কার্বন অবধি, মানে এর উপর যদি হয়ও নেগলিজিবল হবে, নেগলিজিবল ডেল প্লাস, আর এর উপর নো ইফেক্ট। বুঝতে পারছো? মানে একজনের চার্জ পোলার হওয়ার জন্য বাকি বন্ডগুলো কি হচ্ছে, পোলার হয়ে যাচ্ছে। আন্ডারস্টুড? তো এর মানে যখনই আমি কার্বন বন্ডকে, আচ্ছা এটাকে আমি এটা বলতে পারি EWG, মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, বিকজ ফ্লোরিন ইলেকট্রন উইথড্র করছে। তো যখনই আমি কোনো কার্বন চেইনকে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ চেইনের সঙ্গে অ্যাটাচ করব, তাহলে আমার কার্বনের উপর কি চার্জ আসবে, পোলার, পজিটিভ পোলার চার্জ আসবে, আর সব পোলার হয়ে যাবে। আমি যদি অপোজিটটা ট্রাই করি, আমি যদি কার্বনের সঙ্গে এমন গ্রুপ অ্যাটাচ করি যেটা ইলেকট্রন ডোনেটিং আছে, মানে যার কাছে অনেক ইলেকট্রন আছে, সে ইলেকট্রন ডোনেট করতে খুব ভালোবাসে। যেরকম একটা एग्जांपल হচ্ছে NH2-, আগেই নাইট্রোজেন নিজের লোন প্যাড দিতে চায়, সবাই জানো নাইট্রোজেনের কাছে লোন প্যাড আছে, তার উপর নাইট্রোজেনের মাইনাস চার্জ, মানে অলরেডি নাইট্রোজেন ইলেকট্রন রিচ, তাকে আমি আরো ইলেকট্রন রিচ করে দিয়েছি। তাহলে এবার এখান থেকে কি হবে, এরা ইলেকট্রনকে ডোনেট করবে, মানে বন্ডের ভিতরে ইলেকট্রনকে কোথায়, এখানে কি হচ্ছে, ইলেকট্রন উইথড্র হচ্ছে, মানে ইলেকট্রনটা এই দিকে উইথড্র হচ্ছে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইলেকট্রনকে এবার কোথায় পুশ করবে, চেনের মধ্যে। তাহলে এবার ইলেকট্রন কোন দিকে যাবে, চেনের মধ্যে যাবে। ইলেকট্রন যদি চেনের মধ্যে যায়, এবার কার্বনসের উপর কি চার্জ আসবে, মাইনাস চার্জ আসবে। বুঝতে পারছি? এটা কেন হচ্ছে, যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে সে প্রথম কার্বনকে অনেক ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এ যেরকম প্রথম কার্বন থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, এটাকে আমি কার্বন 1 করে দিই,
এটাকেও কার্বন 1, এটাকে কার্বন 2, কার্বন 2, কার্বন 3, কার্বন 3। এ যেরকম প্রথম ইলেকট্রন থেকে প্রথম কার্বন থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, এ সেরকম প্রথম কার্বনকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। তাহলে এর উপর নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন রিচ। এবার এই নিচের কিছুটা ইলেকট্রন একে ডোনেট করে দিচ্ছে, আবার এই ইলেকট্রন রিচ এই নিচের কিছুটা ইলেকট্রন একে ডোনেট করে দিচ্ছে। আর এই মুভমেন্ট গুলো কোথা থেকে হচ্ছে? সিগমা বন্ডের ভিতর থেকে হচ্ছে। আর এখানে উইথড্রয়িং ইফেক্ট কোথা থেকে হচ্ছে? সিগমা বন্ডের ভেতর থেকে হচ্ছে। বুঝতে পেরেছো? তো যখন কোনো কার্বন চেনে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, কার্বনস এর উপর কি আসে? পজিটিভ চার্জ আসে। আর একটা বন্ড যখন পোলার হয়, পাশাপাশি সব বন্ড পোলার হয়ে যায়। আর যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তখন কার্বনস এর উপর নেগেটিভ চার্জ চলে আসে। এখন ক্লিয়ার হয়েছে না? এখনো ক্লিয়ার হয়নি, রাইট? আর এটা একটা কার্বনের উপর ইমপ্যাক্ট হয় বলে সেই কার্বন পাশের কার্বনের উপর কি করে? ইমপ্যাক্ট করা স্টার্ট করে। EWG EDG কি আছে? এমন গ্রুপ যারা ইলেকট্রন উইথড্র করতে পারবে, মানে যারা ইলেকট্রোনেগেটিভ হয়। EDG মানে ইলেকট্রন ডোনেশন, যারা ইলেকট্রন ডোনেট করতে পারবে। আচ্ছা, আমি যদি এটাকে শুধু এরকম রাখি, তাহলে এদের তুলনায় এখানে কোনো ইমপ্যাক্ট হবে? বিকজ এখানে কোনো ডোনেটিং গ্রুপ বা কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই। মানে আমি এইভাবে বলতে পারি যে এখানে কোনো পোলার গ্রুপ নেই, এখানে পোলার গ্রুপ আছে। দেখো अगेन প্রুভ হচ্ছে যে এই জিনিসটা সবার মধ্যে হবে না। ইলেকট্রনিক ইফেক্ট ডাজ নট হ্যাপেন ইন অল দ্য সাবস্ট্রেট। প্রুভ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। চলো এবার আমরা লিখব ইন্ডাকটিভ ইফেক্ট কি হয়। তো ইন্ডাকটিভ ইফেক্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট লিখবে, when polarity is induced in non-polar sigma bond, when polarity is induced in non-polar sigma bond due to presence of adjacent polar bond, due to presence of adjacent polar bond, it is known as inductive effect. Adjacent polar bond, it is known as inductive effect. It is known as inductive effect. Next point, it is a partial displacement of electron. It is a partial displacement of electron through sigma bonds of electrons through sigma bond, through sigma bond. Next point, after 3 or 4 carbon atoms, after 3 or 4 carbon atoms, I effect, এবার ইন্ডাকটিভ ইফেক্ট কে আমরা I effect বলবো। after 3 or 4 carbon atoms, I effect মানে capital I effect, after 3 or 4 carbon atoms, I effect is considered to be 0. After 3 or 4 carbon atoms, I effect is considered to be 0. Next point, inductive effect decreases, inductive effect decreases on increasing distance. Inductive effect decreases on increasing distance, on increasing distance. এই পয়েন্টের তলে এরকম করে লিখবে, I effect is inversely proportional to distance. I effect is inversely proportional to distance. দেখো ডিসটেন্স বাড়ছে,
এদিকে দেখো ডিসটেন্স বাড়ছে, আই ইফেক্ট কি হচ্ছে, কমছে। তিনটে চারটে কার্বনের পর ইমপ্যাক্ট ফেল্টও হবে না, cannot feel the impact of inductive effect, so it is inversely proportional to distance. Clear? চলো next point লিখবে, eye effect is of two types. Eye effect is of two types. Eye effect is of two types. Two types এর পর হাইফেন দিয়ে নাম্বার 1 লেখো। নাম্বার 1 মাইনাস আই ইফেক্ট, মানে সিম্বলে মাইনাস আই ইফেক্ট caused by electron withdrawing group. Minus eye effect caused by electron withdrawing group. Caused by electron withdrawing group. ব্র্যাকেটে EWG. গোয়িং ফরওয়ার্ড পুরো অর্গানিকে আমরা EWG মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এইভাবে রেফার করব। নাম্বার 2 প্লাস আই ইফেক্ট caused by electron donating group. Plus I effect caused by electron donating group. Caused by electron donating group. Bracketed EDG. Right? আচ্ছা এবার দেখো, এবার প্রথমে তোমরা EWG টা, এগুলো আমি আবার বোর্ডে লিখবো, তারপর ওটাকে কপি করবে। তো এবার এখানে পাশাপাশি EDG কি রকম হয় আর EWG মানে প্লাস আই আর মাইনাস আই কি রকম হয় সেটা আমরা দেখব। তো এর তলায় এখানে ফার্স্ট তুমি মাইনাস আই ইফেক্ট দেখাবে। মাইনাস আই ইফেক্টে তিনটে কার্বন নেব আর এখানে অ্যাটাচ করব কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ EWG। তো এখানে যে গ্রুপ অ্যাটাচ আছে সেটা ইলেকট্রন উইথড্রয়িং মানে বন্ড থেকে কি করবে, ইলেকট্রন পুল করবে। বন্ড থেকে যদি ইলেকট্রন পুল করে এর উপর কি চার্জ আসবে, মাইনাস, এর উপর কি চার্জ আসবে, প্লাস, এর উপরও প্লাস, এর উপরও প্লাস। বাট সবথেকে স্ট্রং প্লাস কার উপর আসবে, এর উপর। তো এটাকে আমি 1 দিচ্ছি, এটাকে 2, এটাকে 3। যদি অর্ডার হয় তাহলে অর্ডার কি হবে, এটা সবথেকে বেশি হবে, তারপর এটা, তারপর এটা, রাইট? আর এখানে কি হবে, বন্ড থেকে ইলেকট্রন পুলড হচ্ছে টুয়ার্ডস ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। A প্লাস হয়েছে বলে A কি করেছে, এর বন্ডকে মুভ করছে, আবার A প্লাস হচ্ছে বলে এই বন্ডের ইলেকট্রনকে মুভ করছে। মানে আলটিমেটলি ইলেকট্রন কি হচ্ছে, ইলেকট্রন pulled out of the system বা pulled out of substrate বা pulled out of the alkyl group. Alkyl group মানে কার্বনের গ্রুপকে অ্যালকাইল গ্রুপ বলে। তো আলটিমেটলি কি হচ্ছে, ইলেকট্রন ইজ পুলড আউট অফ দি অ্যালকাইল গ্রুপ, রাইট? তাহলে এবার অপোজিট তুমি পারবে করতে। অপোজিট কি হবে বলো, অপোজিট হবে প্লাস আই ইফেক্ট। আর প্লাস আই ইফেক্টে কি হবে দেখো, CH3 CH2, এখানে হবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি করবে, নিজের ইলেকট্রনকে ডোনেট করবে কার্বনে। তাহলে এই কার্বনের উপর কি চার্জ আসবে, নেগেটিভ, আর এর উপরও নেগেটিভ, এর উপরও নেগেটিভ। সবথেকে বেশি ইলেকট্রন রিচ কে হবে, প্রথম কার্বনটা। তাহলে আমরা লিখব গ্রেটার দ্যান, এই অর্ডার হবে, রাইট? এই সবথেকে বেশি নেগেটিভ। আর এখানে ওভারঅল কি আছে, ইলেকট্রন ইজ given to the alkyl group। মানে এখানে ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে অ্যালকাইল গ্রুপকে, আর অ্যালকাইল গ্রুপকে নেগেটিভ করে দিচ্ছে, রাইট? এবার তুমি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল জানো। এদিকে দেখো, যদি আমি এখানে রিঅ্যাকশন করাই, রাইট, আর আমি তোমাকে এখানে দিলাম, আমি তোমাকে এখানে দিচ্ছি NaCl, রাইট? NaCl ধরো রিএজেন্ট আছে, ভাঙো, এটাকে কি তৈরি হবে এখান থেকে, NaCl কে ভাঙতে পারবে, ভেরি গুড, Na প্লাস আর Cl মাইনাস। কে পার্টিসিপেট করবে এখানে রিঅ্যাকশনে,
Na প্লাস পার্টিসিপেট করবে না Cl মাইনাস? ধরে নাও এটা সাবস্ট্রেট আছে, Cl মাইনাস, Cl নেগেটিভ চার্জ, কার্বন গ্রুপের উপর কি আসছে পজিটিভ চার্জ, Cl মাইনাস অ্যাটাক করবে, আর সবথেকে বেশি পজিটিভ এর মধ্যে হবে, তো Cl মাইনাস গিয়ে কি করবে এর উপর অ্যাটাক করবে, তো Cl এসে এখানে বসে যাবে। এইভাবে অর্গানিক রিঅ্যাকশনে ডিসাইড হয়। তো তোমাকে জিজ্ঞেস করবে যে Cl কার উপর বেশি বসার টেন্ডেন্সি আছে, তুমি বলবে এর উপর। কেন? তুমি বলবে এখান থেকে উইথড্র করছে বলে এটাকে বেশি পজিটিভ করে দিয়েছে, তাই যে রিএজেন্টের নেগেটিভ পার্ট আছে সে এখানে অ্যাটাক করবে। তাহলে এর পজিটিভ পার্ট কার দিকে অ্যাট্রাক্ট হবে? যে নিচে গ্রুপ আছে তার উপর অ্যাট্রাক্ট হবে। একটা एग्जांपल দেখো, যদি আমি তোমাকে এরকম রিঅ্যাকশন দিই CH3 CH3 CH2F, আর ধরে নাও এরকম আমি একটা রিঅ্যাকশন করছি NaCl, প্রোডাক্ট তুমি আমাকে নিজে বলতে পারবে যে এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, ইলেকট্রন উইথড্রয়িং এর জন্য এর উপর সবথেকে বেশি পজিটিভ চার্জ হবে, তো Cl মাইনাস কার উপর যাবে এর উপর, আর Na প্লাস এটা কি আছে F, Na কি করবে F কে নিয়ে চলে যাবে। তুমি এখনো শেখোনি অর্গানিক, বাট তুমি আমাকে প্রোডাক্ট নিজে বলতে পারবে সেখানে Cl ফর্ম হবে আর বাই প্রোডাক্ট NaF হবে, বিকজ তুমি জানো এখানে কে ইলেকট্রোফাইল আছে আর কে নিউক্লিওফাইল আছে। Cl মাইনাস নিউক্লিওফাইল, পজিটিভ ভালোবাসে, তো পজিটিভে অ্যাটাক করছে। Na প্লাস ইলেকট্রোফাইল, রিএজেন্টে ইলেকট্রন ভালোবাসে, তো ইলেকট্রন কার কাছে বেশি আছে? ক্লোরিনের কাছে, নেগেটিভ পার্টের কাছে যাবে, তো নেগেটিভে যাচ্ছে। তো ইন্ডাকটিভ ইফেক্ট কি ডিসাইড করছে প্রোডাক্ট কি হবে? দেখো ইন্ডাকটিভ ইফেক্ট কি ডিসাইড করলো এখানে প্রোডাক্ট কি হবে। এর অপোজিট যদি আমি এখানে করি, এটা জাস্ট আমি তোমাকে এখন প্রিভিউ দিলাম যে ফিউচারে কি আসতে যাচ্ছে। যদি আমি এখানে রিঅ্যাকশনটা করি আর এখানে যদি আমি NaCl দিই, একদম আলাদা প্রোডাক্ট ফর্ম হবে। সবথেকে বেশি নেগেটিভ কার কাছে আছে? এর কাছে, তো এবার এর কাছে Na প্লাস যাবে আর Cl মাইনাস ইলেকট্রন ডোনেটিং গ্রুপকে নিয়ে চলে যাবে, বিকজ এখানে এর উপর পার্শিয়াল পজিটিভ চার্জ আসবে। তো ইলেকট্রনিক ইফেক্ট ডিসাইড করছে যে কোন ধরনের প্রোডাক্ট ফর্ম হবে অর্গানিক কেমিস্ট্রিতে, আর কোন এখানে কোন ইলেকট্রনিক ইফেক্ট ডিসাইড করলো সেটা ইন্ডাকটিভ। আগের আমরা যে ফিনলের एग्जांपल দেখলাম ওখানে প্রোডাক্ট ফর্মেশন কোন ইলেকট্রনিক ইফেক্ট ডিসাইড করছিল? রেজোনেন্স। তো ইলেকট্রনিক ইফেক্টস not shown by all substrates but if shown decide what kind of product will be formed। তো এটা তুমি ফিউচারের জন্য শিখছো যে জিনিসটা ফিউচারে হবে। বুঝতে পারলে? এটা কপি হয়ে গেছে, কপি করে নাও পাশাপাশি, তারপর আমি ফার্দার আরো ডিটেইলে যাব যে ইন্ডাকটিভ ইফেক্ট কি কি আরো কাজে লাগে। তো প্লাস আই, আচ্ছা ইডিজি কে প্লাস আই গ্রুপসও বলে, যারা প্লাস আই ইফেক্ট করে তাদেরকে প্লাস আই গ্রুপসও বলে। প্লাস আই গ্রুপস মানেই যারা ডোনেট করতে পারবে। আর ইডব্লিউজি কে তাহলে কি বলবো? মাইনাস আই গ্রুপস, যারা ইলেকট্রন উইথড্র করবে বা মাইনাস আই ইফেক্ট করবে। অর্গানিকের ক্লাসে একটু ঘুমিয়ে আসবে, তুমি তখন থেকে ঝিমোচ্ছ, জানি না তুমি এত ইম্পর্টেন্ট ক্লাসে কি বুঝছো, but you are half asleep in the class. Saturday আজকে স্কুল ছুটি থাকে, you can get a nap or you can sleep well and come. Chemistry, physics এই ক্লাসগুলোতে তোমার attention বেশি হওয়া উচিত। If you are sleeping in the class, বুঝবে কি করে?
আর কেন হচ্ছে না এই ডিজাইনটা লিখতে হবে তো, যে এখানে বন্ডটা এদিকে শিফট হচ্ছিল, এখানে ডাবল বন্ড হচ্ছিল বলে, তো এখানে কোন ইলেকট্রনিক ইফেক্ট হচ্ছে? এখন তোমার মনে আছে, নেক্সট ইয়ারে যখন রিভাইজ করবে তখন বলবে এখানে কি হচ্ছিল, ভুলে যাবে। চলো হয়েছে। এবার ধরো, এবার আমাদের একটা স্কেল লাগবে। স্কেল মানে মেজারমেন্ট, পাওয়ার আমরা মেজার করব। কেন বলছি পাওয়ার মেজার করব? বিকজ ধরো এখানে CH3 CH2 CH2F আছে আর CH3 CH2 CH2 Cl আছে, রাইট? তো আমি তোমাকে বলবো যে কে বেশি ইলেকট্রন পুল করতে পারবে, তো তুমি বলবে ফ্লোরিন, বিকজ বেশি ইলেকট্রোনেগেটিভ, রাইট? বাট আমি যদি এখানে আরো একটা গ্রুপ অ্যাড করে দিই, ধরো CH3 CH2 CH2 Cn, এবার Cn এরও পুলিং এফেক্ট হয়, বাট তুমি জানো না, বিকজ তুমি এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিসাইড করতে পারবে না। কেন পারবে না? বিকজ Cn একটা গ্রুপ, এর মধ্যে দুটো অ্যাটম আছে, আনলাইক ফ্লোরিন এন্ড ক্লোরিন একটা অ্যাটম নয়। তো এইজন্য আমাকে একটা অর্ডার রাখতে হবে যেখানে আমি ডিসাইড করতে পারবো যে কে বেশি স্ট্রঙ্গার। আমি যদি জিজ্ঞেস করি, বলি যে এটা 1, এটা 2, এটা 3, তুমি বলবে স্যার তিনজনের মধ্যে মাইনাস আই এফেক্ট হচ্ছে, তিনজনই ইলেকট্রনকে পুল করবে। কিন্তু আমি যদি বলি কার মধ্যে মাইনাস আই স্ট্রঙ্গার, ওটা তুমি বলতে পারবে না, বিকজ তুমি পাওয়ার জানো না যে কার কতটা ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার আছে। বুঝতে পারছো? তো তার জন্য আমাদেরকে একটা স্কেল রাখতে হবে, স্কেল বা মেজারিং পাওয়ার। কোন স্কেলের একটা রেফারেন্স পয়েন্ট হয়, সবসময় একটা রেফারেন্স পয়েন্ট নিই। তো এখানে আচ্ছা, যদি আমি তোমাকে একটা স্কেল মেজার করি, স্কেল মেজারের তোমরা রেফারেন্স পয়েন্ট কি নাও? কোন জায়গা থেকে মেজার করা স্টার্ট করো? স্কেলের ফার্স্ট রিডিং 0, তো 0 যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকেই তুমি লেন্থটা মেজার করো। তো ইন্ডাকটিভ ইফেক্ট স্কেলেও কি হবে? 0 হবে। এবার দেখো স্কেলটা কি রকম হবে, আমি তোমাকে দেখাচ্ছি। নেক্সট সাব টপিক লেখো, পাওয়ার অফ প্লাস আই অর মাইনাস আই। পাওয়ার অফ প্লাস আই অর মাইনাস আই, ব্র্যাকেটে লিখবে আই স্কেল, মানে ক্যাপিটাল আই স্কেল। পাওয়ার অফ প্লাস আই অর মাইনাস আই, ব্র্যাকেটে লিখবে আই স্কেল। আদার বুকসে ওরা জাস্ট লিখে দেয় প্লাস আই অর্ডার এটা, মাইনাস আই অর্ডার এটা, কিন্তু এই অর্ডারটা কিভাবে আসে স্কেলটা লেখে না, তো কনফিউশন থাকে স্টুডেন্টদের। দেখো স্কেলটার ফরম্যাট কি হবে, আমরা এখানে সেন্টারে 0 ধরব, মানে এমন গ্রুপ যার কোনো ইন্ডাকটিভ ইফেক্ট হবেই না। আর এই দিকে যখন আমরা যাব, স্কেলের ডান দিকে গেলে কি হয় বলো? সবাই জানো এটা, কোন স্কেলের ডান দিকে পজিটিভ হয় আর স্কেলের বাম দিকে কি হয়? নেগেটিভ হয়। গ্রাফের অরিজিনের লেফট হ্যান্ড সাইডে নেগেটিভ হয়। তো এর মানে আমি এই দিকে হবে মাইনাস আই গ্রুপ, নেগেটিভ আছে, আর দিকে তাহলে কি হবে? প্লাস আই গ্রুপ। মানে আমি 0 থেকে যতটা এই দিকে যাব, আমার প্লাস আই এর পাওয়ার কি হবে? বাড়বে, বিকজ আমি আরো পজিটিভিটির দিকে যাচ্ছি। মানে ইলেকট্রন ডোনেটিং পাওয়ার কি হবে বলো? ইনক্রিজ। প্লাস আই পাওয়ার মানে ইলেকট্রন ডোনেটিং পাওয়ার, তাহলে তার অপোজিট এইদিকে হবে। যত আমি এইদিকে যাব, মাইনাস আই এর পাওয়ার কি হবে? ইনক্রিজ হবে, আর ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারও কি হবে? ইনক্রিজ হবে। আর এই 0 সেন্টারটা কে আছে বলো তো? এটা হচ্ছে আমাদের ফেভারিট হাইড্রোজেন। হাইড্রোজেনের আমরা ধরে চলি যে এর কোনো ইন্ডাকটিভ ইফেক্ট নেই। ইট ইজ দ্য মোস্ট বেসিক এলিমেন্ট এভার, বাট ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট এভার। এর ইন্ডাকটিভ ইফেক্ট 0 আছে, 0 ইন্ডাকটিভ পাওয়ার, 0 ইন্ডাকটিভ পাওয়ার, রাইট? তো এবার আমরা যে অর্ডারটা পড়বো, আমরা প্রথমে পড়বো মাইনাস আই এর অর্ডার। তো মাইনাস আই এর অর্ডার আমরা ম্যাক্স থেকে মিন পড়বো। তো এবার আমাদের অর্ডার শেষ কার উপর হবে? ম্যাক্স থেকে মিন পড়লে শেষ কার উপর হবে? হাইড্রোজেন, রাইট? আর প্লাস আই এর অর্ডার যেটা আমরা পড়বো, ওটা আমরা মিন থেকে ম্যাক্স পড়বো। তো প্লাস আই এর অর্ডার মিন থেকে ম্যাক্স করলে ওটাও স্টার্ট হবে হাইড্রোজেন থেকে, and will progressively increase.
বিকজ অর্ডারটা বড় আছে, আমি একটা স্কেলে পুরো করতে পারবো না। বুঝতে পেরেছো? তো হাইড্রোজেনকে অ্যাজ আ রেফারেন্স পয়েন্ট দেখে তোমাকে বুঝতে হবে কোনটা কোন পজিশনিং এ আছে। বুঝতে পারছো? চলো, তো আমরা প্রথমে -i এর অর্ডার লিখবো যে কে কত বেশি ইলেকট্রন পুল করতে পারবে। আমি এক্সপ্লেনও করব কেন এরা আগে হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে OR2, সবথেকে বেশি -i, তারপর হবে NR3, তারপর হবে NH3 প্লাস, তারপর হবে, এটা এরকম ওপেন লিখলে ভয় লাগে দেখতে, এটা অ্যাকচুয়ালি NO2 আছে। ঠিক আছে, ওটা অনেকে কেমিক্যাল বন্ডিং পড়োনি, জানো না। নেক্সট হচ্ছে CN, নেক্সট হচ্ছে COOH, তারপর হবে, এখানে স্পেস নেই তাহলে এদিকে লিখছি, তারপর হবে COH এর পর হবে X, X মানে হচ্ছে হ্যালোজেন, রাইট? এবার হ্যালোজেনের মধ্যে ইলেকট্রন নেগেটিভিটি ডিসাইড করো, সবথেকে আগে কি হবে? ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এটা হলো X এর গ্রুপ, X মানে হ্যালোজেন, হ্যালোজেন। তারপর হবে OH, OH এর -i, অ্যালকোহলের -i হয়। তারপর হবে OR, OR মানে কি? দেখো ইথার হবে কি OR, এদিকে দেখো যদি আমি CH3 CH2 এর সাথে OR মানে ধরো আমি কোনো CH3 গ্রুপ ধরলাম, এটা কি OR গ্রুপ, তাহলে পুরো মলিকিউলটা কি হচ্ছে? ইথার। তো OR মানে হচ্ছে ইথার, ভুলে যাবে না আবার বেসিক ক্যালকুলাস, ঠিক আছে? এটা চেনো, অ্যালকাইন আছে, NH2 আমাইন আছে, তারপর বেনজিন রিং, বেনজিন রিংকে আমরা কি বলে থাকি কমন নেমে? ভেরি গুড, বেনজিন যখন সাবস্টিটুয়েন্ট হয় তখন আমরা ওটাকে ফিনাইল বলি। যদি এই বন্ডে হাইড্রোজেন দিয়ে দিই তাহলে বেনজিন হয়ে যাবে, কিন্তু হাইড্রোজেনটাকে যদি সরিয়ে আমি এটাকে অ্যাটাচমেন্ট করি তাহলে এটা ফিনাইল হবে। অনেক বুকে এখানে জাস্ট এরকম লেখা থাকে PH, এটা থাকে না, স্ট্রাকচার থাকে না, PH লেখা থাকে, PH মানে ফিনাইল। বা তুমি এইভাবে মনে রাখতে পারো, C6H5 শিখিয়েছিলাম মনে করে দেখো, তো C6H5, রাইট? তারপর হবে ডাবল বন্ড, ডাবল বন্ড মানে অ্যালকিন, আর লাস্টে হবে H। তো দেখো স্কেলের সবথেকে প্রথমে এখানে কে আছে? OR2, সবথেকে বেশি, রাইট? আর লাস্টে কে আছে? হাইড্রোজেন, মানে এটা নিশ্চয়ই কোনো এইদিকে কোথাও হবে, CH3 ডাবল বন্ড C, দেখো। আর OR2 প্লাসটা কি হবে? এইদিকে হবে, একদম এন্ডে। তো এই যে এই স্কেলটা স্টার্ট হচ্ছে OR2 প্লাস থেকে, মানে মোস্ট -i পাওয়ার, আমি বলতে পারি হাইয়েস্ট -i পাওয়ার। আর তারপর এগুলো এরকম এখানে প্লেসড আছে, বুঝতে পারছি স্কেলটা? চলো, এবার হাইড্রোজেনের যেই আমরা এইদিকে যাব ইলেকট্রন ডোনেটিং পাওয়ার স্টার্ট হয়ে যাবে, যেটা +i গ্রুপ বলবো। কপি করো, এর মধ্যে আমি কিছু কিছু বলছি। এবার এই পুরো স্কেলটা কি মনে রাখতে হবে? হবে কি হবে না? It's a very heavy heart, I have to say yes, মনে রাখতে হবে। বাট এটা তোমার কাছে অনেক সময় আছে, খুব ডিফিকাল্ট এক্সাম যেরকম হয় ওয়েবজিএন এইগুলোতে, তোমার এরকম র্যান্ডম এক্সাম্পলস দেবে, এটা দিয়ে দেবে যেগুলো তুমি ইউজুয়ালি ইউজ করো না, ঠিক আছে? এবার এইগুলো উইথ ইউজ তুমি শিখে যাবে যে কোনটা আগে ছিল কোনটা পরে ছিল। সো উইথ প্র্যাকটিস, বাই দ্য টাইম দ্য এক্সাম কামস, if you are a diligent hard working student, you will eventually তোমার পুরো স্কেলটা মনে হয়ে যাবে, ঠিক আছে? ফর নাও ইন স্কুল এক্সাম এটা কি লাগবে? লাগবে না। কি কি তোমাকে স্কুল এক্সামের জন্য পড়তে হবে সেটা আমি তোমাকে মার্ক করিয়ে দেব, বাট ফর entrance exams, even for NEET, you have to know the scale by heart for inductive. এবার আমাকে বলো, আচ্ছা কপি করে নাও,
এবার আমাকে বলো প্রথম তিনটে কি আনইউজুয়াল মনে হচ্ছে, আনএক্সপেক্টেড, যে এরা কেন আছে এখানে, ঠিক আছে? এইদিকে দেখো, এখানে মোস্টলি দেখো অক্সিজেন আর নাইট্রোজেন গ্রুপস আছে, দেখতে পাচ্ছ? অক্সিজেন আর নাইট্রোজেন গ্রুপস কোথায় থাকে পিরিয়ডিক টেবিলের? ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? ডান দিকে থাকে, রাইট? রাইট, ডান দিক বাঁ দিকে কনফিউশন হয়। আচ্ছা, তো ডান দিকে থাকে। তো ডান দিকে যদি থাকে তাহলে অক্সিজেন আর নাইট্রোজেন কি আছে? ইলেকট্রোনেগেটিভ আছে, রাইট? ইলেকট্রোনেগেটিভ, what do they like? Electron, because they love electrons. যদি ইলেকট্রন দেওয়া হয় they will pull it towards themselves. তো যে ইলেকট্রন ভালোবাসে তার নিজের ইলেকট্রন যদি তুমি নিয়ে নাও, মানে অক্সিজেনকে প্লাস চার্জ করে দাও, অক্সিজেন loves to pull electron from the bonds, বাট তুমি কি করছো? ইলেকট্রনের নিজের ইলেকট্রনই তুমি ছিনিয়ে নিচ্ছ, ছিনিয়ে তুমি ইলেকট্রনকে প্লাস করে দিচ্ছ। সে ইমাজিন আ গ্রিডি পারসন, রাইট, who wants to take others money and you take his money, so will he be normal or will he be upset? He'll be very upset. So oxygen is also very upset. He is like, I take everybody's electron, nobody takes my electron, so he's very pissed, he's very crazy. So এর কাছে যদি প্লাস থাকে, এক্সট্রিমলি ইলেকট্রোনেগেটিভ, এটা মানে এক্সট্রিমলি ইলেকট্রন উইথড্রয়িং, কোনো যদি সে বন্ড পায়, বন্ডটাকে এক্সট্রিমলি নিজের কাছে পুল করে নেবে। তো যখনই যারা ইলেকট্রন নেগেটিভ হয় তাদের ওপর যদি পজিটিভ চার্জ থাকে, দে বিকাম ক্রেজি। তো এখানে দেখো অক্সিজেন আর নাইট্রোজেন দুজনই ইলেকট্রোনেগেটিভ আছে, মানে দে ন্যাচারালি লাভ ইলেকট্রন, বাট আমরা তাদেরকে পজিটিভ চার্জ করে এখানে ছেড়ে দিয়েছি। তো এর মানে they will love to pull electrons because তাদের নিজের ইলেকট্রন তাদের কাছে নেই। So when electronegative atoms have positive charge, they behave exceptionally electron withdrawing group, like a exceptional electron withdrawing group. এবার এই তিনটে এই অর্ডারে আমরা পেয়েছি কেন? এটা বেসড অন এক্সপেরিমেন্টাল ডেটা আছে প্রথম তিনটে। তো প্রথম তিনটে তোমাকে মার্ক করা ছাড়া কোনো অপশন এখানে তোমাকে হেল্প করতে পারবে না, ঠিক আছে? এবার কোনগুলো বেশি পরীক্ষায় আসে সে তুলনায় দেখো NO2 মোস্ট কমন। NO2 সবাই চেনো, নাইট্রো গ্রুপ। নাইট্রো গ্রুপ যদি থাকে তার -I বেশি আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। সো NO2 CN COH। এবার তারপর দেখো X। এবার X এর মধ্যে তুমি অলরেডি জানো ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, বিকজ ডাউন দ্য গ্রুপ গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? কমে যায়। তো মানে ফ্লোরিন সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, আয়োডিন সবথেকে লিস্ট ইলেকট্রোনেগেটিভ। এবার তুমি পুরো X এর অর্ডারকে এখানে সাজিয়ে দাও, বুঝতে পারলে? তো এটা বেশি প্রেভ্যালেন্ট পরীক্ষায়, স্কুল এক্সামে। OH ইজ ভেরি প্রেভ্যালেন্ট। এইগুলোই মোস্ট কমন, যেগুলো ডাবল টিক দিয়েছি স্কুল এক্সামে, এর বিয়ন্ড আসে না, ঠিক আছে? ওয়ার্ডটাও মার্ক করে নিতে পারো ফর সাম স্ট্যান্ডার্ড স্কুল এক্সাম। মানে এগুলো হচ্ছে বিগিনার্সে তোমাকে এগুলোর পজিশন মনে রাখতে হবে। রাইট, চলো প্লাস আই অর্ডার আমরা ম্যাথস থেকে মিন করব, ম্যাথস থেকে মিন করলে মনে রাখতে ইজি হবে। চলো এবার প্লাস আই অর্ডার লিখব। প্লাস আই অর্ডার মাইনাস আই অর্ডার থেকে অনেক ইজিয়ার আছে। তো প্লাস আই অর্ডার ম্যাক্স থেকে মিন মানে আমি এখান থেকে স্টার্ট করছি, এন্ড আমি কোথায় করব? अगेन হাইড্রোজেনে। সো প্লাস আই অর্ডার, প্লাস আই অর্ডার মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপস, এরা ইলেকট্রন ডোনেট করতে ভালোবাসে। সো अगेन ম্যাক্সিমামে সবথেকে প্রথমে হবে NH মাইনাস। এটা কি লজিক্যালি কারেক্ট হচ্ছে? নাইট্রোজেন লুইস বেস হয়, নিজের লোন প্যাড সবসময় ডোনেট করতে চায়। আমি বললাম যে নাইট্রোজেন তোমার কাছে লোন প্যাড তো আছে, আমি তোমাকে আরো এক্সট্রা ইলেকট্রন দিচ্ছি, যার জন্য তোমার মাইনাস চার্জ চলে আসে। অলরেডি ইলেকট্রন রিচ,
তাকে আমি আরো ইলেকট্রন দিয়ে দিচ্ছি, তো ইজিলি কি করবে, ডোনেট করবে। সো NH মাইনাস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লাস আই গ্রুপ যারা ডোনেট করে। O মাইনাস, O মাইনাস, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, দেখো অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা এই অক্সিজেন নরমাল স্টেটে কি এরকম থাকে, দেখো এরকম থাকে। অক্সিজেনের অক্টেট কমপ্লিট আছে, এখানে দেখো বন্ডের দুটো ইলেকট্রন আর এদিকে 6টা। এবার অক্সিজেনকে যদি আমি আর একটা এক্সট্রা ইলেকট্রন দিয়ে দিই, তো অক্সিজেন এটাকে রাখতে চাইবে, বিকজ আমার অক্টেট কমপ্লিট আছে, আমি ডোনেট করে দিচ্ছি। তো O মাইনাস যখন হয় খুব ভালো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, রাইট? তো O মাইনাস, তারপর হবে COO মাইনাস, এটা খুব আসে পরীক্ষায়, সেম রিজন। দেখো COH তুমি লিখেছো মাইনাস আর এর মধ্যে, কিন্তু CO মাইনাস যখন হয় তখন এটা ইলেকট্রন ডোনেটিং হয়। Cn এর পর দেখো COH লিখেছো, তো যদি অ্যাসিড গ্রুপ থাকে তখন ওটা উইথড্র করবে, কিন্তু যদি অ্যাসিড অ্যানায়ন থাকে তখন ওটা ডোনেট করবে। এইগুলোর থেকে ভালো কোশ্চেন তৈরি হয়, রাইট? তারপর এটা কার্বন চেন। আচ্ছা এটাকে আমরা কি বলি, 3 ডিগ্রি বলি, কি টারশারি বলে থাকে এই গ্রুপকে, তো এটা 3 ডিগ্রি। তারপর 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ, তারপর 2 ডিগ্রি তারপর এখানে বন্ড ফাঁকা মানে এখান থেকে অ্যাটাচ হবে, ঠিক আছে? এই জন্য এগুলো বন্ডের সিম্বল, ওপেন বন্ড ফর অ্যাটাচমেন্ট। এটা হবে 1 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ। তারপর CH3, এটা ট্রিটিয়াম, এটা ডিউটেরিয়াম। ট্রিটিয়াম ডিউটেরিয়াম হাইড্রোজেনেরই আইসোটোপস, রাইট? আই হোপ ইউ নো। এটা 1 3 আর এটা 1 2 আর এটা 1 1, এটা নরমাল হাইড্রোজেন। দেখো এটা স্মলার আছে, এর মানে এইদিকে কি হবে, এই এক্সট্রিমে NH2 মাইনাস, হাইয়েস্ট প্লাস I পাওয়ার। এবার স্কেলটা ক্লিয়ার হয়েছে। NH minus না NH2? NH minus, NH minus, NH2 minus, NH2 minus, NH minus সেম জিনিস, ঠিক আছে? বাট নাইট্রোজেনের উপর মাইনাস থাকলে তুমি ওটাকে প্লাস I তে দেবে, হাইয়েস্ট। আচ্ছা এবার এখানে কি হলো, দেখো এখানে কি ম্যাজিক হয়েছে। হ্যাঁ এটা স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো না, বিকজ আইসোটোপস। আইসোটোপস কোথায় পড়েছি, স্ট্রাকচার অফ অ্যাটমে পড়েছি। হাইড্রোজেনের আইসোটোপস কাদের বলে, যাদের সেম অ্যাটমিক নাম্বার হয়, ডিফারেন্ট মাস নাম্বার হয়। এটা দেখা গেছে যে যখন আইসোটোপস নেওয়া হয়, যত বেশি মাস নাম্বার বাড়ে অত বেশি ডোনেটিং গ্রুপ এফেক্ট বাড়ে। তো হাইড্রোজেনের 0 দেখা গেছে, তো এরাও তো হাইড্রোজেন, এদেরও 0 হওয়া উচিত। বাট এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে হাইড্রোজেনের যে 1-3 ভাগটা, যেটা ট্রিটিয়াম বলে, তার সিম্বলটি তার কিছুটা মানে নেগলিজেবলি বাট একটু বেশি হয় ডোনেটিং পাওয়ার, তারপর ডিউটেরিয়ামের হয়। বুঝতে পেরেছো? আর H এর 0 হয়। তো হাইড্রোজেনের 3টে আইসোটোপস, তো H13 ভাবে থাকবে না অর্গানিকে, ওটা T হিসাবে থাকবে, রাইট? আচ্ছা এবারে দেখো আমি এটাকে এইভাবে ভাগ করতে পারি কি, CT3 CD3, বিকজ যদি CH3 পসিবল আছে তো হাইড্রোজেনের এটাও পসিবল, CT3, ট্রিটিয়াম আইসোটোপও পসিবল। তো যদি স্পেসিফিক্যালি তোমাকে এর মধ্যে ভাগাভাগি জিজ্ঞেস করে তাহলে CT3 গ্রেটার দেন CD3, তারপর CH3 হবে। তো CH3 এর পজিশন এইদিকে কোথাও হবে, বুঝতে পেরেছো? যদি আরো তুমি একদম ব্রোকেন গ্রুপ চাও, এটা অ্যাড করতে পারো যে CT3 গ্রেটার দেন CD3, তারপর CH3। দেখো যদি ট্রিটিয়ামের ডোনেটিং পাওয়ার বেশি হয় তো CH3 এর তুলনায় CT3 কি হবে, বেশি হবে, তারপর CD3 হবে, তারপর CH3 হবে।
এবার এই প্লাস আই গ্রুপ থেকে একটা জিনিস খুব ক্লিয়ার হচ্ছে যে কার্বন, নিউট্রাল কার্বন ইলেকট্রন ডোনেট করতে ভালোবাসে। এই কার্বনকে দেখো, এই কার্বনকে কটা কার্বন ডোনেট করছে? একটা, দুটো, তিনটে। এই কার্বনকে কটা কার্বন ডোনেট করছে? একটা, দুটো। এই কার্বনকে কটা কার্বন ডোনেট করছে? একটা। আর এই কার্বনকে একটাও না। তো যত বেশি কার্বনের ব্রাঞ্চিং হবে অত বেশি কি হবে? ডোনেটিং পাওয়ার বাড়বে। তো কার্বন অ্যাজ আ হোল, কার্বন নিজেই কার মতন বিহেভ করে? ডোনেটিং গ্রুপের মতন বিহেভ করে। বুঝতে পারছো? কার্বন নিজেই কার মতন বিহেভ করে? ডোনেটিং গ্রুপের মতন বিহেভ করে। তো এখান থেকে আমরা একটা নোট পাচ্ছি যে অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপস এর কি হয়? প্লাস আই ইফেক্ট। অ্যালকাইল গ্রুপস বলতে কার্বন গ্রুপস এর প্লাস আই ইফেক্ট হয়। এর মানে যদি ব্রাঞ্চিং বেশি হয় তাহলে অ্যালকাইল গ্রুপ বেড়ে যাবে, মানে কি হবে? প্লাস আই ইফেক্ট বেড়ে যাবে। এখানে কটা ব্রাঞ্চ হচ্ছে? একটা, দুটো, তিনটে। এখানে কটা ব্রাঞ্চ হচ্ছে? দুটো। এখানে কটা ব্রাঞ্চ হচ্ছে? একটা। ব্রাঞ্চিং মানে নাম্বার অফ কার্বন অ্যাটাচমেন্ট বেড়ে যাচ্ছে। নাম্বার অফ কার্বন অ্যাটাচমেন্ট বেড়ে যাওয়া মানে হচ্ছে প্লাস আই ইফেক্ট বেড়ে যাবে। বুঝতে পারছো? নেক্সট হেডিং দাও, সাব হেডিং। এবারে ইন্ডাকটিভ ইফেক্ট আমরা শিখলাম, এর অ্যাপ্লিকেশনস কি আছে? অ্যাপ্লিকেশনস অফ ইন্ডাকটিভ ইফেক্ট। অ্যাপ্লিকেশনস অফ ইন্ডাকটিভ ইফেক্ট। অ্যাপ্লিকেশনস অফ ইন্ডাকটিভ ইফেক্ট। অ্যাপ্লিকেশনস অফ ইন্ডাকটিভ ইফেক্ট। Applications of inductive effect. Number 1, it helps to predict stability of intermediates. It helps to predict stability of intermediates. It helps to predict stability of intermediates. Intermediates কি হয়? যেটা হোমোলাইটিক হেটেরোলাইটিক। ভেরি গুড। যেটা সাবস্ট্রেটে ফর্ম হয় বাই হোমোলাইটিক হেটেরোলাইটিক, মানে ক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, কার্বোএনায়ন, কার্বন ফ্রি র্যাডিক্যাল, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। এবার দেখো ইন্ডাকটিভ ইফেক্ট কিভাবে ডিসাইড করবে, খুব সুন্দর একটা কনসেপ্ট। ইন্ডাকটিভ ইফেক্ট কিভাবে ডিসাইড করবে যে যে ইন্টারমিডিয়েট সাবস্ট্রেট তৈরি করছে ওটা স্টেবল হবে কি স্টেবল হবে না। আচ্ছা, যদি ইন্টারমিডিয়েট যেটা সাবস্ট্রেট তৈরি করছে ওটা যদি আনস্টেবল হয় তাহলে প্রোডাক্ট ফর্ম হবে? ইন্টারমিডিয়েট যদি নিজেই ডিসব্যালেন্স থাকে তাহলে রিঅ্যাকশন আগে প্রসিড করবে না, ডিজায়ার্ড প্রোডাক্ট ফর্ম হবে না। তো যত স্টেবল ইন্টারমিডিয়েট হবে অত বেটার প্রোডাক্ট ফর্ম হবে আর অতই ভালো কি হবে? রিঅ্যাকশন হবে। ফার্স্ট পয়েন্ট লেখো, হায়ার দ্য স্টেবিলিটি অফ দ্য ইন্টারমিডিয়েট, এর ভেতরেই নাম্বার 1 এর ভেতরেই সাব পয়েন্ট ক্রিয়েট করো। হায়ার দ্য স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট, higher the stability of intermediate, better is the product formation. Better is the product formation. Better is the product formation. That is এদিকে দেখো, stable এইভাবে লিখবে যেভাবে আমি লিখছি, stability of intermediate is directly proportional to rate of reaction.
আরে প্রোডাক্ট তৈরি হওয়া মানে কি রিঅ্যাকশন ভালোভাবে হচ্ছে, তো মানে যত স্টেবল আমার ইন্টারমিডিয়েট হবে অত ভালো কি হবে প্রোডাক্ট তৈরি হবে, মানে অতটাই ভালো রেট অফ রিঅ্যাকশন। তো স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ রিঅ্যাকশন। এবার আমরা দেখব যে ইন্ডাকটিভ ইফেক্ট এই ডিসিশনটা নিতে হেল্প করবে, যে ইন্টারমিডিয়েট স্টেবল অর নট এই ডিসিশনটা নিতে ইন্ডাকটিভ ইফেক্ট কিভাবে হেল্প করে। আচ্ছা এদিকে দেখো, যদি আমি কার্বোক্যাটায়ন আঁকি, কার্বোক্যাটায়ন এরকম শিখেছো রাইট, ধরো CH2 আর এখানে আমি একটা গ্রুপ রাখছি CH2, আর কার্বন ফ্রি র্যাডিক্যাল কি শিখেছো এরকম CH2 ডাবল বন্ড আমি একটা গ্রুপ ফ্রি রাখছি, সরিয়ে আঁকি CH2 সিঙ্গেল ইলেকট্রন এদিকে। যদি এখানে আমি গ্রুপটাকে নাম দিচ্ছি G, কোনো গ্রুপ অ্যাটাচ আছে কার্বনের সঙ্গে আর কার্বন ফ্রি র্যাডিক্যালের সঙ্গে। আচ্ছা এই কার্বন যার উপরে পজিটিভ চার্জ আছে এটাকে আমরা কি বলেছি কার্বোক্যাটায়ন, আর এটাকে কি বলেছি কার্বন ফ্রি র্যাডিক্যাল। এরা দুইজন ইলেকট্রন রিচ না ইলেকট্রন ডেফিশিয়েন্ট? ইলেকট্রন ডেফিশিয়েন্ট বিকজ এদের অক্টেট পুরো না, এই তো ডেফিশিয়েন্ট আমরা দেখতেই পাচ্ছি এর উপর প্লাস চার্জ আছে, প্লাস চার্জ মানে ইলেকট্রন নেই, আর এর কাছে সিঙ্গেল ইলেকট্রন আছে কিন্তু এর টোটাল নাম্বার অফ ইলেকট্রন কি ছিল 7, অক্টেট কমপ্লিট হচ্ছিল না, তাই আমরা এটাকে কি বললাম নিউট্রাল ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রন লাভিং আছে কিন্তু এর উপর কোনো চার্জ নেই, আর এটা আমরা দেখেই বুঝতে পারছি যে ইলেকট্রন ভালোবাসে বিকজ এর কাছে ইলেকট্রন নেই। এবার যদি এই গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং হয়, ধরে নাও আমি এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলাম, তাহলে এই কার্বনের স্টেবিলিটি বেড়ে যাবে না কমে যাবে? এর কাছে আগেই ইলেকট্রন নেই আর এর কাছ থেকে আমি ইলেকট্রন আরো নিয়ে নিচ্ছি, মানে যে গরিব আছে তুমি তার থেকে আরো টাকা নিয়ে নিচ্ছ, তাহলে তার স্টেবিলিটি বেড়ে যাবে না কমে যাবে? স্টেবিলিটি কমে যাবে। আর যদি ডেফিশিয়েন্ট হয় আর যদি আমি এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিয়ে দিই তাহলে স্টেবিলিটি কি হবে বেড়ে যাবে। সেম কনসেপ্ট আমি এখানে ইউজ করতে পারি, এর কাছে ইলেকট্রন নেই, এটা কি আছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, আর এও কি আছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, আর আমি এর কাছ থেকে কি করছি যে গরিব আছে তার থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছি, তাহলে এই কেসে কি হবে এর স্টেবিলিটি ডিক্রিজ হবে, আর এই কেসেও কি হবে এর কাছে ইলেকট্রন নেই আমি তার থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছি, এই কেসেও কি হবে তার স্টেবিলিটি ডিক্রিজ করা স্টার্ট করবে। এর অপোজিট হোল্ডস ট্রু, এর অপোজিট কি হবে, যদি ইলেকট্রন ডেফিশিয়েন্ট আছে আর আমি যদি একে ইলেকট্রন ডোনেট করা স্টার্ট করি তাহলে এর স্টেবিলিটি কি হবে বলে ফেলো ইনক্রিজেস, বিকজ এটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট ছিল আমি ওকে ইলেকট্রন দিয়ে দিচ্ছি। এখানেও হোল্ডস ট্রু যে ইলেকট্রন ডেফিশিয়েন্ট আছে তাকে যদি আমরা ইলেকট্রন ডোনেট করি তাহলে সে হ্যাপি, কার্বন ইজ হ্যাপি বিকজ এটা তো ছিল না ওকে কেউ ডোনেট করছে, স্টেবিলিটি বেড়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপকে কি ইন্ডাকটিভ ইফেক্ট বলি আমরা? নেগেটিভ মাইনাস আই ইফেক্ট, রাইট? এটাকে কি বলবো মাইনাস আই ইফেক্ট, এটাকে কি বলবো প্লাস আই ইফেক্ট, এটাকে কি বলবো? তো এর মানে আমি কি বলতে পারি যে ভালো করে শুনবে, প্লাস আই ইফেক্ট increases the stability of carbocation and carbon free radical, and minus I effect decreases the stability of carbocation and carbon free radical, right? আচ্ছা সেম কনসেপ্ট এবার তোমরা ইউজ করবে এই দিকে, চলে এসো এদিকে। এদিকে কি হবে, একটা ইন্টারমিডিয়েট বাকি থেকে গেছে, সে কে? কার্বন অ্যানায়ন বা কার্ব অ্যানায়ন। কার্ব অ্যানায়ন ইলেকট্রন রিচ না ইলেকট্রন ডেফিশিয়েন্ট? ইলেকট্রন রিচ। আচ্ছা শো অফ করছে মাইনাস চার্জ থেকে, এটা আই এম রিচ, রাইট?
এবার ইলেকট্রন রিচ আছে, যদি আমি এর কাছ থেকে ইলেকট্রন উইথড্র করি, আচ্ছা একটাই আছে করে লাভ নেই, যদি এর কাছ থেকে ইলেকট্রন উইথড্র করি, ইট ইজ অলরেডি ইলেকট্রন রিচ, ওর থেকে আমি একটু নিয়ে নিলাম, will he be very upset? No, it will not be very, মানে স্টেবিলিটিতে এফেক্ট হবে না। কিন্তু অলরেডি এটা নেগেটিভ চার্জ আছে, একে যদি আমি কনস্ট্যান্টলি ডোনেট করতে থাকি তাহলে টু মাচ নেগেটিভিটি হয়ে যাবে, তখন এর স্টেবিলিটি কি হবে? কার্বন খুবই ছোট অ্যাটম, মনে রাখবে সেকেন্ড পিরিয়ডে সবথেকে উপরে খুবই ছোট অ্যাটম, তো স্মল অ্যাটমে বেশি ইলেকট্রন অ্যাকোমোডেট করার জায়গা নেই, এর কাছে অলরেডি নেগেটিভ চার্জ আছে, আমি যদি একে আরো ইলেকট্রন দিয়ে দিই কি হবে? আনস্টেবল হয়ে যাবে। তো এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করে? এর স্টেবিলিটিকে ইনক্রিজ করে। আচ্ছা কার্বন কি নোন ফর বিং ভেরি ইলেকট্রোনেগেটিভ? কার্বন ইজ নট নোন ফর বিং ভেরি ইলেকট্রোনেগেটিভ, তো কার্বন অতটা পছন্দ করছে না এই নেগেটিভিটিকে নিজের মাথার উপর, সো কেউ যদি এই বার্ডেনটাকে নিয়ে নেয় স্টেবিলিটি কি হবে? বেড়ে যাবে। অলরেডি এর মাথায় একটা বার্ডেন আছে, কিন্তু কেউ যদি আরো ওকে সেই নেগেটিভ চার্জটা দিয়ে দেয় তাহলে এর স্টেবিলিটি কি হবে? আরো কমে যাবে, স্টেবিলিটি আরো কমে যাবে, মানে কার্বন নেগেটিভ চার্জকে ভালোবাসে না, কিন্তু ওকে আরো নেগেটিভ দিয়ে দিচ্ছ তুমি, তাহলে ইট উইল নট বি হ্যাপি। দেখো এখানের অপোজিট হচ্ছে এখানে, এখানের অপোজিট হচ্ছে এখানে, তো আমরা কি লিখতে পারি? এদিকে দেখো, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন স্ল্যাশ কার্বন ফ্রি রেডিক্যাল directly proportional to কোন effect? directly proportional to কোন effect? কোন effect এ বেড়ে যাচ্ছে? প্লাস আই ইফেক্ট। যত বেশি প্লাস আই ইফেক্ট হবে অত বেশি কি হবে? স্টেবিলিটি বাড়বে। and inversely proportional to কোন effect? মাইনাস আই ইফেক্ট। এখানে আমি কি লিখবো? stability of कार्बोएनायन বা কার্বএনায়ন নেগেটিভ আছে, উইথড্রয়িং কে ভালোবাসছে, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস আই ইফেক্ট, ইনভার্সলি প্রপোর্শনাল টু প্লাস আই ইফেক্ট। বুঝতে পারলে? ফাইনাল অর্ডারে কারোর কোনো ডাউট আছে? না, তুমি 70% ক্লাস 12 এর গিভ রিজনিং শিখে গেছো। যখন ক্লাস 12 এ উঠবে, যদি ওঠো, তুমি তখন দেখবে ম্যাক্সিমাম গিভ রিজনিং এ এটা ইউজ হচ্ছে। মঙ্গলবারের দিন এগুলো প্লিজ পড়ে আসবে, নতুন স্টুডেন্ট হয়ে চলে আসবে না, ঠিক আছে? তো দেখে আসবে। সোমবার রাতে 1 ঘন্টা বসে রিঅ্যাকশন মেকানিজম দেখে আসবে। যদি তুমি অনেকই বিজি, বুঝতে পারছি দেশের চাপ আছে তোমাদের উপর, পড়ার সময় নেই, যদি অনেকই বিজি থাকো তাহলে শুধু ইন্ডাকটিভ ইফেক্টটা দেখে আসবে, এক পাতা আগে লেখানো আছে, সো দ্যাট যেন তুমি কন্টিনিউটিটা মেইনটেইন করতে পারো। ফাইনাল অর্ডার লাস্টবার একবার চেক করো, দেখো মাথায় ঢুকছে কিনা। ডাইরেক্টলি প্রপোর্শনাল কেন আর মাইনাস আই এর সঙ্গে ইনভার্স প্রপোর্শনাল কেন? যাদের ক্লিয়ার না, এই ক্লাসটা আপলোডেড থাকবে,
তুমি পরে যে পোরশনগুলো আরেকবার বুঝতে চাও সেগুলো তুমি ফরওয়ার্ড করে করে দেখে বুঝতে পারো। শুধু অর্গানিক আনবে, মঙ্গলবার শুধু অর্গানিক আনবে। হয়েছে? Clear? Question लिखो। Predict the stability order. Predict the stability order of the following. Predict the stability order of the following intermediates. Of the following intermediates. Of the following intermediates. আর তোমাকে স্টেবিলিটি অর্ডার ম্যাক্স টু মিন করতে হবে, ঠিক আছে? কে বেশি স্টেবল আর কে লিস্ট স্টেবল? ফার্স্ট চেক করো, এদিকে দেখো কোশ্চেন গুলো কিভাবে করবে, একদম বেসিক দিয়েছি, পরীক্ষা আরো একটু স্ট্যান্ডার্ড আসে। ফার্স্ট তুমি চেক করবে যে কি কি ইন্টারমিডিয়েট আছে, হোয়াট ইজ দ্য টাইপ অফ ইন্টারমিডিয়েট। সবার মধ্যে কার্বোক্যাটায়ন। এবার কার্বোক্যাটায়নের
ফর্মুলা ইকুয়েশন কি আছে মানে কি শিখিয়েছি যে প্লাস আই হলে স্টেবিলিটি বাড়বে মাইনাস আই হলে স্টেবিলিটি কমবে, এটা লিখিয়েছি। এবার তুমি কি করবে আইডেন্টিফাই করবে কার সাথে কি গ্রুপ আছে। CH3 নেচার কি হয় প্লাস আই না মাইনাস আই, কোন অ্যালকাইল বা কার্বন গ্রুপের নেচার কি হয় প্লাস আই না মাইনাস আই, দেখে বলো কি হয়। কোন কার্বন প্লাস আই, তো এখানে কার্বনের কি গ্রুপ আছে মানে এটা প্লাস আই গ্রুপ আছে। CN এর নেচার কি হয় মাইনাস আই, মাইনাস আই, আর এখানে কোনো গ্রুপ নেই, শুধু একটা কার্বোক্যাটায়ন C+ আছে। তো প্লাস আই গ্রুপের স্টেবিলিটি কি করবে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি প্লাস আই থেকে দেখো ঠিক করে, এর কাছে ইলেকট্রন নেই, প্লাস আই মানে ডোনেট করবে, যার কাছে নেই তাকে ডোনেট করলে তার স্টেবিলিটি কি হবে বেড়ে যাবে, তো মানে এর স্টেবিলিটি বাড়বে, তাহলে ম্যাক্সিমাম স্টেবিলিটি কার হবে 1। আচ্ছা এটা তো নরমাল আছে, এর বেশিও না কমও না, এটা নরমাল থেকে কি করে দিয়েছে কমিয়ে দিয়েছে, মানে এটা নিশ্চয়ই লাস্টে হবে আর মাঝখানে কি হবে থার্ড, রাইট। আনসার কি সেম থাকবে যদি আমি প্লাসটাকে মাইনাস করে দিই, প্লাস কে মাইনাস একটা প্লাস আছে, প্লাস কে যদি মাইনাস করে দিই আনসার কি সেম থাকবে না চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে, কেন চেঞ্জ হবে অলরেডি নেগেটিভ আছে আবার বিকজ আমি ইন্টারমিডিয়েট কি চেঞ্জ করে দিয়েছি, কার্ব অ্যানায়ন তখন হবে, আর কার্ব অ্যানায়নের জন্য স্টেবিলিটি অর্ডার আলাদা হয়। যার কাছে নেগেটিভ আছে আমি তাকে আরো ডোনেট করছি, সে তো আরো স্টেবিলিটি কি হবে কমে যাবে, যার কাছে আছে আমি তার থেকে নিয়ে নিচ্ছি সে স্টেবল, বিকজ কার্বন নেগেটিভ ভালোবাসে না আর এটা নরমাল। তাহলে এবার এখানে অর্ডার কি হবে কার্বন আয়নের ক্ষেত্রে ম্যাক্স স্টেবল কি হবে বলো, কার্বন আয়নের ম্যাক্স স্টেবল কি হবে না 2, বিকজ মাইনাস আই নিচ্ছে, এর কাছে তো কোনো গ্রুপই নেই, মাইনাস আই মানে এর চার্জটাকে আমি নিয়ে নিচ্ছি তো স্টেবল হয়ে গেল, তারপর নরমালটা আর সবথেকে বেশি আনস্টেবল হবে 1 বিকজ তাকে আমি ডোনেট করছি। স্যার একটা কোশ্চেন যে টুয়েলটা তো কমবে তো, টুয়েলটা কি হবে এটা কমবে না মানে বুঝলাম না, মানে এটা নেগেটিভ আছে, হ্যাঁ অর্ডার চেক করো অর্ডার কি লিখেছো, কার্বন আয়নের দিকটা দেখো, কার্বন আয়নের প্লাস আই মাইনাস আই ইমপ্যাক্টটা দেখো কি লিখেছো, হ্যাঁ মানে ওটা আমি বুঝেছি যে এখানটা মাইনাসটা আছে, কিন্তু তোমার ইয়ে ফার্স্টেরটা থেকে ফার্স্টেরটা তো লাস্টে হচ্ছে তো এটা লাস্টিক তো আছে, ঠিক আছে এটা উইথড্র করছে, উইথড্রয়িং এটা মাইনাস আই, বুঝেছি আর মাইনাস আই গ্রুপ কার্বন আয়নকে স্টেবল করে দেয় তাই টুকটা চলে গেছে, এটা ডোনেট করছে তাই এটা লাস্ট ইয়ার, এটা তো নরমাল, এটা রেফারেন্স পয়েন্ট, এটা মাঝখানে থাকবে, বুঝতে পারলে এটা বিগিনার লেভেল ছিল। আর একটু ভালো কোশ্চেন করাই স্লাইড, আচ্ছা যাও কার্বোক্যাটায়নের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে, সব ফ্রি র্যাডিক্যালের জন্য অ্যাপ্লিকেবল হবে বিকজ তাদের অর্ডার সেম আছে, যদি আমি এখানে ফ্রি র্যাডিক্যাল করে দিই আনসার চেঞ্জ হবে না। দিদি প্রিয়া বুঝতে পারছো না মাথার উপরে যাচ্ছে, তুমি ফার্স্ট লেকচারটা মিস করেছো না রিঅ্যাকশন মেকানিজম 1 এর 23rd জানুয়ারি নাকি করেছো সেটা, না আমি এইটা মিস করেছি, ওটা 23rd এরটা করেছো, আচ্ছা কনফার্মার্স এর দিন শেষে আমি ইন্ট্রোডাকশনটা করিয়েছি, এইজন্য তুমি লাস্ট ক্লাসে দেখবে আমি স্টার্টিং এ অনেকটা ইন্ট্রোডাকশন জাম্প করেছি, তো তুমি আরেকবার ওগুলো দেখলে আরো বেটার এগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে আমি দুটোই পাঠিয়ে দিয়েছি গ্রুপে, যাই হোক চলো আর একটা ভালো কোশ্চেন করব তারপর ক্লাস ওভার ছেড়ে দেব, চলো কোশ্চেন নাম্বার 3, আরো কোশ্চেন প্র্যাকটিস আমরা নেক্সট ডে এখান থেকে স্টার্ট করব, কোশ্চেন নাম্বার 3,
স্টেবিলিটির অর্ডারে অ্যারেঞ্জ করবে ম্যাক্স টু মিন। আমি এইভাবে এখানে লিখে দিচ্ছি ম্যাক্স মিন, পরীক্ষায় থাকবে না, ডিক্রিজিং বা ইনক্রিজিং থাকবে। ডিক্রিজিং ইনক্রিজিং পারো তো সবাই? ডিক্রিজিং মানে ম্যাক্স টু মিন, ইনক্রিজিং মানে মিন টু ম্যাক্স। সব থেকে প্রথমে চেক করো কি ইন্টারমিডিয়েট আছে, তারপর রুলস গুলো অ্যাপ্লাই করো। সবার মধ্যে কমন কি আছে দেখো, এই জিনিসটা কমন আছে, রাইট? এবার গ্রুপ অ্যাটাচ এটা, এটা কি মাইনাস আই গ্রুপ না প্লাস আই গ্রুপ? তো পেন্সিল থেকে এরকম কোশ্চেন পেপারে লিখবে এটা মাইনাস আই না প্লাস আই গ্রুপ, এটা মাইনাস আই না প্লাস আই গ্রুপ, আর এখানে কোনো গ্রুপই নেই। যদি তুমি ভাবো ঠিক করে দেখো এখানে একটা হাইড্রোজেন এক্সট্রা আছে, এটা CH, এখানে একটা এক্সট্রা হাইড্রোজেনের কোনো ইন্ডাকটিভ পাওয়ার হয়? জিরো, ওটা নিউট্রাল। মাইনাস আই স্টেবিলিটি কে বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়? কার্বোক্যাটায়নের কমিয়ে, যার কাছে নেই তার থেকে নিয়ে নিচ্ছ, এইভাবে ভাববে। আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি করে? বাড়িয়ে দেয়। তাহলে সবথেকে বেশি স্টেবল এখানে কে হবে? 3। তারপর 4, বিকজ 4 তো নরমাল, নরমালের থেকে এই দুটো কম হবে বিকজ এটা নরমাল থেকেও কমিয়ে দিচ্ছে। তো 3 আগে 4, 3 আর 4 এর অর্ডার সবার ক্লিয়ার? আচ্ছা, এবার এদের দুজনের মধ্যে ডিসাইড কিভাবে করব কে বেশি মাইনাস আই? আমি তো পাওয়ার লিখিয়েছি, যে বেশি মাইনাস আই হবে তার স্টেবিলিটি বেশি কম হবে, আর COH বেশি স্ট্রং আছে মানে এটা সবথেকে লাস্টে যাবে, আর তার আগে কি হবে? 2 হবে। বুঝতে পারছো? এরকম তুমি প্রচুর PYQ কোশ্চেন পাবে। আনসার কি চেঞ্জ হবে যদি আমি কার্বোক্যাটায়নকে সরিয়ে ফ্রি র্যাডিক্যাল দিয়ে দিই? ফ্রি র্যাডিক্যালেও আনসার চেঞ্জ হবে না। অর্গানিক কেমিস্ট্রিতে যাও রুল কার্বোক্যাটায়নের জন্য হচ্ছে সব ফ্রি র্যাডিক্যালের জন্য অ্যাপ্লাই হবে বিকজ দুজনের কাছে ইলেকট্রন কম। কিন্তু যদি আমি এটাকে কার্বো অ্যানায়ন করে দিই তাহলে রুলস পুরো অর্ডার পাল্টে যাবে। অর্ডার তখন কি হয়ে যাবে? 1 2 4 3, পুরো রিভার্স হয়ে যাবে। বুঝতে পারছো? আজকে এতটা, এখান থেকে আমরা নেক্সট ডে কন্টিনিউ করব।